ওকে, তো চলেন আজকে গত ক্লাসে আমরা একটা প্রপার্টি দেখতেছিলাম গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট কিন্তু নর্মালি হচ্ছে আপনার মডার্ন ব্রাউজার ছাড়া কাজ করে না, এটা আবার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মানে ব্যাকডেটেড ব্রাউজারগুলোতে কাজ করবে না, মডার্ন হলে তাহলেই কাজ করবে, মানে আপডেটেড ব্রাউজার সেগুলোতে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। সেই ক্ষেত্রে আমাদের প্রিফিক্স অ্যাড করতে হয়, প্রিফিক্স অ্যাড করে দিলে কাজ করে। আজকে আমরা প্রিফিক্স অ্যাড করে দেখব শেষে। আজকে আরো কিছু কাজ করব যেগুলা হচ্ছে মডার্ন ব্রাউজার ছাড়া কাজ করে না, এরকম কিছু বিষয় যেগুলো হচ্ছে সিএসএস এর আপডেটেড ভার্সনগুলোতে আসছে, তো এগুলা মডার্ন ব্রাউজারে আমাদের কাজ করতে হয়। ইভেন ডিসপ্লে ফ্লেক্স নিয়ে যে আমরা কাজ করছি এটাও কিন্তু আপনার ব্যাকডেটেড ব্রাউজারগুলোতে কাজ করে না, যদিও আমরা আমাদের যখন প্র্যাকটিস করছি আমরা দেখছি যে সবকিছুই ঠিক আছে আমাদের ক্ষেত্রে, কারণ আমরা সবাই ওই মডার্ন ব্রাউজার ইউজ করি। তবে যারা আপডেটেড থাকে তাদের ক্ষেত্রে আসলে সমস্যা নাই, তবে অনেকে থাকে যারা হচ্ছে যে একবার হচ্ছে কোনো সফটওয়্যার ইনস্টল করলে আর কখনোই আপডেট দিতে চায় না। ইভেন এটা একটা সময় আমারও প্রবলেম ছিল, আমি ওই 2008-9 এইরকম সময় আমি যখন ব্যবহার করতাম তখন হচ্ছে আমি ভয়েই কোনো কিছু আপডেট দিতাম না, আবার কোন ঝামেলা হয়, আবার কি দিতে হবে না দিতে হবে এরকম একটা ইয়া লাগতো, তো আমি দিতাম না। এরকম অনেকের মধ্যে থেকে যায়। তো এই জন্য আমরা কি করব, ওই প্রিফিক্স অ্যাড করে দিব। কেউ যদি তাদের ব্রাউজার কখনো আপডেট নাও করে তারপরেও যেন তাদের ব্রাউজারে আমাদের ওয়েবসাইট দেখতে কোনো রকমের সমস্যা না হয়, আমরা যে ডিজাইনটা রাখবো সেই ডিজাইনটা যেন ঠিকঠাক মতো দেখা যায়, এটা আমরা করে দিব। আচ্ছা, এবার আসি আমরা প্রথমে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্যাডো। শ্যাডো নিয়ে কথা বলছি মনে হয় একদিন, আচ্ছা তাহলে এটা বাদ। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রানজিশন। ওকে, তো ট্রানজিশনের জন্য আমরা একটা ডিভ নেই, ডিভের একটা ক্লাস দেন, ক্লাসের একটা নাম দেন সাপোজ box1, সেভ করে দিলাম। style.css এ এসে box1 কে কল করেন, তারপরে বলেন তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমরা অ্যাড করে দিতে চাচ্ছি। flatUIcolors.com এ চলে যান, এইখান থেকে আমরা একটা কালার পছন্দ করে নিয়ে আসি, ধরেন এই কালারটা, এবং এখানে আমরা সেটা পেস্ট করে দিলাম। সেভ করার পরে যদি আমরা আমাদের ব্রাউজারে আমাদের ফাইলটাকে রান করে ফেলি তাহলে দেখবো যে এখানে আচ্ছা কিছু তো দেই নাই, হাইট উইথ তো দিতে হবে, তো আমরা এখানে উইথ দেই ধরেন 250 পিক্সেল, তারপর আমরা একটা হাইট দিচ্ছি 250 পিক্সেল, সেভ করে দিলাম এন্ড দেন ব্রাউজারে রিলোড করলে দেখবো এটা আসছে। নরমালি আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফল্ট ভাবে মার্জিন প্যাডিং সবকিছু বাদ দিয়ে রাখবো, এই জন্য আমরা এখানে ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে বলে রাখলাম মার্জিন 0 প্যাডিং 0। এখন অনেক কিছুই আসবে যেগুলো আসলে আপনাদের নতুন করে বোঝানোর কোনো কিছুই নাই, সেগুলো আর আমি এগুলো নিয়ে আলোচনা করব না, কারণ এগুলো দেখেই আপনারা বুঝে যাবেন, ঝটপট অনেক কিছু কাজ করে যাব শুধু। আচ্ছা, এরপরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ট্রানজিশন। তো ট্রানজিশন জিনিসটা কি বা কেন সেটা একটু বলি। ধরেন আমরা হচ্ছে এই যে box1 এটাকে আমরা একটা হোভার ইফেক্ট দিতে চাচ্ছি, এটা যে box1 বা কোনো ডিভের মধ্যে দিতে হবে এমন কোনো কথা নাই, আমরা যে কোনো জায়গায় দিতে পারি, যে কোনো ভাবে কাজ করতে পারি। তো ধরেন আমরা box1 এর মধ্যে এরকম একটা কিছু দিব, তো আমরা এই box1 কে হোভার করলাম, হোভার করে কি করতে চাই, ধরেন বর্ডার রেডিয়াস করে ফেলতে চাই, তো আমরা এখানে বললাম যে তোমার বর্ডার রেডিয়াস হবে ধরেন 50%। তো এখন যদি আমরা সেভ করে একটা রিলোড করি তাহলে দেখেন নরমালি কিন্তু এটা যেমন ছিল তেমনই আছে, যখন হোভার করতে যাচ্ছি তখন এটা 50% হয়ে যাচ্ছে। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আপনার এইখানে না সরি উপরে করি, মাঝখানে নিয়ে যাই, বললাম মার্জিন 100 পিক্সেল, দেন সরি 0 দিচ্ছি কেন, অটো দিয়ে দিলাম যেন মাঝখানে চলে যায়। ওকে, তো এখন দেখেন এই যে আমরা যখন হোভার করতেছি এটা রাউন্ড হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসতেছে। আমরা এই জিনিসটাই চাচ্ছি যে এটা যখন রাউন্ড হচ্ছে তখন এটা একটু সময় নিয়ে রাউন্ড হবে, ঠিক আছে? কিংবা ধরেন আমরা চাচ্ছি এটা রাউন্ড না হয়ে এটার উইথ হাইটটা একটু বড় হয়ে যাবে, সাপোজ আমি এটার বা উইথটা শুধু বড় হয়ে যাবে, হাইট দিলাম না, ধরেন 250 আছে উইথ, এটাকে আমরা এখন কি করে দিতে চাচ্ছি, ধরেন ডাবল উইথ করে দিলাম, 500 পিক্সেল হয়ে যাবে। তাহলে কি হবে দেখেন, আমরা যখন রিলোড করব হোভার করার সাথে সাথে এটা কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি এই যে বড়টা হচ্ছে এটা একটু সময় নিয়ে হোক, যখনই আমরা চাবো যে এরকম একটু সময় নিয়ে কিছু ঘটুক বা ওর পরিবর্তনটা সময় নিয়ে হোক, তখনই আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রানজিশন ব্যবহার করব। আর যদি আমরা
পরিবর্তনটা হোভারে চাই, তাহলে ট্রানজিশনটা আমরা কখনো হোভারে দিব না, কারণ হোভারে দিলে একটা সমস্যা হয়। আমরা এটা একটু পরে দেখতেছি। আমরা হোভারে না দিয়ে যার পরিবর্তনটা আমরা দেখতেছি তাকে আমরা নরমালি যেখানে স্টাইল করেছি সেইখানে আমরা বলবো যে তোমার একটা ট্রানজিশন হবে। ঠিক আছে, ট্রানজিশন হবে। তো আমরা যেটা করব, এই ট্রানজিশনের মধ্যে আমরা ট্রানজিশনের অনেকগুলো ভ্যালু আছে, মানে অনেক ধরনের প্রপার্টি আছে। একটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন। এখন আমরা যেটা করব, মূলত আমাদের কাজে লাগবেই ডিউরেশন, অন্য কিছু লাগে না। যা ট্রানজিশন প্রপার্টি আছে, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে শুধু ট্রানজিশন লিখলেই আমাদের হয়ে যাবে। ট্রানজিশন লিখলে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। আর মূলত আমাদের ট্রানজিশনের কি বলো এটাকে, সময়টা শুধু লাগে, আরো কিছু ইফেক্ট আছে, কিন্তু এগুলো আসলে আমরা তো ট্রানজিশনে খুব অল্প সময় ব্যবহার করি। কারণ আমরা যদি বলি এটা বড় হবে 2 মিনিট সময় নিয়ে, তাহলে কিন্তু বিশাল অবস্থা, ঘুমায় যাবে মানুষ। তো এটা তো 2 মিনিট দেওয়া যাবে না, আমরা আসলে দেই 1 সেকেন্ডেরও কম সময়, যেন অল্প সময়ের মধ্যে হয়। এখন ওই অল্প সময়ের মধ্যে আপনি ইফেক্ট গুলো ঠিকঠাক মতো ধরতে পারবেন না। অনেকগুলো ইফেক্ট আছে, আমি একটু পরে দেখাচ্ছি। তো ওইগুলো আপনি ঠিকঠাক মতো ধরতে পারবেন না, যেমন ইজ আছে, তারপরে লিনিয়ার আছে, এরকম অনেকগুলো আছে। এটা এক এক রকম কাজ করে। প্রত্যেকটা ডেফিনেশন আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। কিন্তু আমরা যেটা করব, যেহেতু হচ্ছে অল্প সময়ের মধ্যে করি, তাই ওগুলা ব্যবহার করে চোখে পড়ে না কোনো কিছু। আচ্ছা, তো আমরা এখানে একটা ডিউরেশন দিই। ডিউরেশনটা দিলাম হচ্ছে ধরেন পয়েন্ট আচ্ছা, পয়েন্ট না দিয়ে আপাতত 1s দিলাম। 1s মানে হচ্ছে 1 সেকেন্ড। এখন যেই ঘটনাটা ঘটবে, আমরা এখানে রিলোড করলে, আমরা যখন এটার উপরে হোভার করব, যে পরিবর্তনটা আমরা একটু আগে দেখতেছিলাম ধুম করে হচ্ছিল, এখন এটা একটু স্মুথলি সময় নিয়ে হচ্ছে। দেখেন, ছেড়ে দিলে আবার আগের জায়গায় একটু সময় নিয়ে আসতেছে। এই যে সময়টা, এই সময়টাই হচ্ছে কি 1 সেকেন্ড। তো এইখানে আপনি 1 সেকেন্ড না লিখে 1000 মিলি সেকেন্ডও লিখতে পারেন, সেটাও কোনো সমস্যা হবে না, একই রকম ফলাফল আপনাকে দিবে। ঠিক আছে, বুঝতে পারছি? তো আমরা এখানে সেকেন্ডেও দিতে পারি, মিলি সেকেন্ডেও দিতে পারি। আমরা যদি অর্ধেক দিতে চাই 1 সেকেন্ডে, তাহলে আমরা এখানে 500 মিলি সেকেন্ড দিতে পারি, অথবা আমরা লিখতে পারি 0.5s। ঠিক আছে, এখন দেখবো 1 সেকেন্ডের অর্ধেক সময় নিয়ে কাজটা করবে। আগের তুলনায় কিন্তু এবার সময়টা একটু কম লাগতেছে। এই হচ্ছে বিষয়, বুঝতে পারছি? সাধারণত কোনো এই ট্রানজিশনটা ব্যবহার করা হয় এই হোভারের জন্যই। যখন আমরা হোভার করব তখন যেন সময় নিয়ে কাজটা করে, সেই ক্ষেত্রে ট্রানজিশন। আরেকটা বিষয়, যদি কোনো কিছু ডিসপ্লে নান থাকে, সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন এটা ডিসপ্লে ব্লক হবে, হওয়ার সময় ট্রানজিশন হবে, তাহলে কাজ করবে না। কোনো কিছু ডিসপ্লে নান থাকলে ব্লক হওয়ার সময় ট্রানজিশন কাজ করে না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ওকে, আমরা দেখলাম ট্রানজিশনের ব্যবহার। এখানে এখন যেই পরিবর্তনই আপনি করেন না কেন, সবকিছুই এখন এই 0.5s নিয়ে সময় নিয়ে তারপরে ঘটবে। এবার আমরা দেখাবো যে ট্রানজিশনের যে বিভিন্ন রকমের আছে, সেটা একটু দেখাই, প্রপার্টিগুলা। সেটা হচ্ছে আমরা এখানে লিখি CSS ট্রানজিশন, এটা লিখে সার্চ করেন, তারপরে W3 স্কুলসে যান। W3 স্কুলসে আসার পরে এখানে আপনারা দেখি তো দিছে কিনা। এই যে এখানে দেখেন ট্রানজিশনের অনেকগুলা ফাংশন আছে, টাইমিং ফাংশন আর কি। এই টাইমিং ফাংশনগুলা দেখেন কি হয়, আমরা যদি এই ইজটা ব্যবহার করি তাহলে যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ এখানে আপনার হচ্ছে যে এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু যেখানে দিয়ে রাখছে ওরা। দেখেন এখানে যেটা হয় সেটা হচ্ছে ট্রানজিশন ইফেক্টটা স্লোলি স্টার্ট হয়, দেন মাঝখানের সময়ে এটা কি করে একটু ফাস্ট হয়ে যায়, আবার শেষ হওয়ার সময় এটা কি হয় স্লো হয়ে যায়। বুঝতে পারছি? আর এই যে আমরা এখানে লিখছি না ট্রানজিশন, জি আমরা এখানে লিখতে পারি ট্রানজিশন ডিউরেশন। ওই ট্রানজিশন লেখা যা কথা, ডিউরেশন, ট্রানজিশন ডিউরেশন মানে হচ্ছে শুধু সময় দেওয়া। আর শুধু যদি ট্রানজিশন লিখি তাহলে এটার সাথে আমরা অনেক কিছু লিখতে পারবো। আচ্ছা, আমরা এখানে লিখলাম ট্রানজিশন ডিউরেশন। দেখেন আমরা যদি এখন একটা রিলোড করি, এই যে হোভার করতেছি, দেখতে পাচ্ছি যে হ্যাঁ এরকমই হচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, ওই টাইমিং ফাংশনটা ব্যবহার করব। অর্থাৎ আমরা এখানে লিখব ট্রানজিশন টাইমিং ফাংশন। এইখানে আপনি ব্যবহার করলেন ওই যে ডিফল্ট ভ্যালুটা, সেটা যদি ব্যবহার করেন আপনি কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না, এখানে যেমন ছিল আগের মতোই আছে। এখন কথা হলো, তাহলে আমরা এইটা ডিফল্টটা ব্যবহার না করে ব্যবহার করি হচ্ছে পরেরটা কি লিনিয়ার। তা আপনি এখানে আমরা লিখে দিই লিনিয়ার, সেভ করেন। সেভ করে এখানে একটু দেখেন এটা কি করে।
ট্রানজিশন ইফেক্টরে সে কি করবে উইথ দ্য সেম স্পিড, মানে হচ্ছে কোথাও এইখানে যেমন ফাস্ট হয়েছে, তারপরে স্লো স্টার্ট হয়েছে, ফাস্ট হয়েছে, আবার স্লো হয়েছে, এইখানে কি করবে শুরু থেকে শেষ পর্যন্ত সেম স্পিডই থাকবে। তো আমরা যদি এবার এখানে যাই রিলোড দেওয়ার আগে এখানে একটু দেখেন, দেখছেন কেমন হচ্ছে, একটা রিলোড করেন দেখেন তো পরিবর্তন কিছু বোঝা যায়? একটু বোঝা যায়, খুব কম। কেন খুব কম? কারণ আমাদের সময়টাই তো আসলে খুব কম, যার কারণে আসলে বোঝা যায় না। তো ট্রানজিশন আসলে আমরা সময়টা ব্যবহার করি হচ্ছে আপনার অল্প, যার কারণে এই ইফেক্টগুলো দিয়ে আমরা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করব না। সো এই জন্য আসলে খুব একটা এই ইফেক্টগুলো আমাদের জন্য হচ্ছে ইফেক্টিভ হবে না। তারপরেও এই যে এখানে সবগুলার ইয়েটা আপনি একটু পরে দেখবেন যে হচ্ছে কোনটা কি কাজে ব্যবহার করে। এটা কি করে, স্পেসিফাইজ দ্য ট্রানজিশন ইফেক্ট উইথ আ স্লো স্টার্ট। এটা স্টার্টটা শুধু স্লো হয়, বাকি সবকিছু মনে হয় সেম, আর কিছু লেখে নাই। সরি, আমরা এখানে সেভ দিছি। এখানে আমরা তাহলে কি লিখবো, কোনটা আমরা কোনটা নিয়ে কাজ করতেছিলাম, ইজ ইন, তাই না? এখানে লিখে দিলাম ইজ ইন। তো এখন যদি আমরা এখানে একটা রিলোড করি দেখেন এই স্টার্ট হওয়ার সময় শুধু স্লো হয়েছে, ওকে, তারপর আবার যথারীতি সে নিজেকে ফাস্ট করে নিছে, আর কিছুই না। এই হচ্ছে ট্রানজিশনের বিভিন্ন রকমের টাইমিং ফাংশন, এটা হচ্ছে বিষয়। এরপর আরেকটা কাজ আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ট্রানজিশন ডিলে। টাইমিং ফাংশনটা আপাতত বাদ দিলাম, এখানে লিখি ট্রানজিশন ডিলে। এটা হচ্ছে ট্রানজিশনটা কতক্ষণ পরে ঘটবে, অর্থাৎ আপনি যদি এখানে লেখেন 2s মানে 2 সেকেন্ড, এখন দেখেন আমি যদি রিলোড করি দেখেন এটা আসবে 2 সেকেন্ড পরে আসছে। এবার দেখুন হোভার করি 2 সেকেন্ড পরে এটা কাজ করবে, বুঝতে পারছি? তো কখনো যদি এমন হয় যে আপনার একটা অ্যাকশন ঘটার পরে আপনি একটা নির্দিষ্ট সময় পরে ওটাকে নিয়ে আসতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, ট্রানজিশন ডিলে, বুঝতে পারছি? আচ্ছা, সাধারণত এটার ব্যবহারও খুব একটা হয় না, তারপরেও জাস্ট দেখে রাখেন আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বেশি ব্যবহার হবে সেটা কি, ট্রানজিশন ডিউরেশন, কারণ আমরা ডিউরেশনটাই শুধু বলে দিব। আচ্ছা, ট্রানজিশন এমন একটা প্রপার্টি যেটা সব ব্রাউজারে সাপোর্ট করবে না, সেটা একটু আগেই বললাম আমি আপনাদেরকে। এটার জন্য প্রিফিক্স অ্যাড করতে হবে। আমরা প্রিফিক্স সবসময়ই কাজ করার সময় অ্যাড করব না, আমরা একবারে কাজ শেষ করে ফেলবো, কারণ আমরা যে কাজ করতেছি সবকিছুই তো আমাদের মডার্ন ব্রাউজারে সাপোর্ট করতেছে, তো আমাদের কোনো সমস্যা নাই। আমরা একবারে শেষ করে প্রিফিক্সগুলো অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করব, টুলস পাওয়া যায় অনলাইনে, অনেক টুল আছে। আমরা একটা টুলে নিয়ে আমাদের কোডগুলো কপি করে দিলেই, ওদের কাছে দিয়ে দিলেই ওরা ওইগুলোর সাথে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ওই প্রিফিক্স অ্যাড করে দিবে। আমরা জাস্ট ওই যেগুলো প্রিফিক্স অ্যাড করা সেগুলো কপি করে এনে এখানে ছেড়ে দিব। একটু পরেই দেখাবো, এটা খুব ইজি একটা বিষয়, খুব একটা কঠিন কোনো কাজ না। আচ্ছা, এটা গেল ট্রানজিশন। আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের কিছু কিছু ভ্যালু আমাদের খুব কাজে দেয়, ঠিক আছে? এর মধ্যে একটা আছে ট্রান্সলেট। এই ট্রান্সলেটটা আমাদের দেখবেন প্রায়ই কাজে দিবে, ঠিক আছে? ট্রান্সলেটটা আমরা কাজ করতে যাচ্ছি, ট্রান্সলেট অনেক সময় আমাদেরকে কাজে দিবে। আচ্ছা, তো এটার জন্য আমরা একটা আলাদা করার দরকার নাই, এটার মধ্যেই করেন। এখানেই আমরা জাস্ট এখানে তো যে ট্রানজিশন ব্যবহার করাই আছে, আমরা ডিলেটা আপাতত এখান থেকে ফেলে দিচ্ছি, বা কমেন্ট করেও রাখতে পারতাম। তো যাই হোক, এটার উইথ আমরা এবার বাড়াচ্ছি না, এবার আমরা পরিবর্তনটা অন্য কিছু করব। অন্য কি? অন্য হচ্ছে আমরা এখানে এখন ট্রান্সফর্মের ব্যবহার দেখব। তো আমরা এখানে লিখলাম ট্রান্সফর্ম রোটেট। এখন এই রোটেটের মধ্যে আপনি এখানে বলে দিবেন কত ডিগ্রি আপনি রোটেট করতে চাচ্ছেন। যেমন আপনি এখানে লিখলেন 10 ডিগ্রি, এটা হচ্ছে রোটেট, মানে আপনার একটা এলিমেন্টকে সে কি করে দিবে, রোটেট করে দিবে। এখন রোটেট যে আপনাকে হোভারে ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আমরা হোভারে ব্যবহার করতেছি কারণ আমরা ওই হোভার করার পরে রোটেট চাচ্ছি। বাট আমরা যদি এটা এইখানে ব্যবহার না করে এখানে ব্যবহার করতাম, তাহলে নরমালি এটা কি থাকতো, রোটেট অবস্থায় থাকতো, বুঝতে পারছি? আচ্ছা, এখানে দেখেন আমরা 10 ডিগ্রি রোটেট করছি আমাদের ট্রান্সফর্ম দিয়ে। এখন দেখেন আমরা যখন হোভার করতেছি তখন এটা 10 ডিগ্রি রোটেট হয়ে যাচ্ছে। আপনি যদি এখানে 45 ডিগ্রি করেন তাহলে এটা 45 ডিগ্রি রোটেট হয়ে যাবে, বুঝতে পারছি? আচ্ছা, যদি 360 ডিগ্রি করেন তাহলে এটা পুরোটাই 360 ডিগ্রি রোটেট হয়ে যাবে। আচ্ছা, আপনি দেখেন এটা কিন্তু রোটেট হওয়ার সময় এটা কি হচ্ছে, ডান দিকে ঘুরতেছে। যদি উল্টা ঘুরাইতে চান তাহলে আপনাকে জাস্ট মাইনাস ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখানে গিয়ে যদি আমরা জাস্ট লিখি -45 ডিগ্রি, এখন দেখবেন এটা উল্টার দিকে ঘুরতেছে, বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা হচ্ছে স্কেল, ঠিক আছে? এখানে স্কেলের মান হচ্ছে 1, মানে সাধারণ মান। যখন আপনি এই ট্রান্সফর্ম স্কেল ব্যবহার করবেন
তখন দেখবেন এটার মান হচ্ছে মানে যেমন ছিল এটা ওই অবস্থাতেই আছে। তো আমরা যদি সেভ করে একটা রিলোড করি, হোভার করার পর আমরা কোনো পরিবর্তন দেখতে পারবো না, কারণ এটার সাধারণ স্কেলের সাধারণ মানই হচ্ছে কি 1, আর এটার সর্বনিম্ন মান হচ্ছে 0। ঠিক আছে, তো এই অবস্থায় যদি আমরা সেভ করে একটা রিলোড করি, যখন হোভার করব তখন এটাকে আর দেখা যাবে না, এটা লাফালাফি করতেছে, 0 হয়ে যাচ্ছে। এই যে আমরা পয়েন্টে ধরে রাখছি, ছেড়ে দিছি, এই ধরেন পয়েন্টে ধরে রাখছি, এটা এখন 0তেই আছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা আবার কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। মূলত যেটা হয়, এই স্কেল দিয়ে আমরা কোনো কিছুকে জুম ইন কিংবা জুম আউট করতে পারি। ঠিক আছে, তো এইটাকে একদম যদি 0 করে দেই তাহলে এটা নাই হয়ে যাবে। আমরা তো আসলে একদম 0 সাধারণত করব না, আমরা যেটা করব, ধরেন একটু জুম আউট করতে চাইলে হচ্ছে 1 থেকে কিছু ছোট দিব, আর 1 থেকে ছোট মানে কি 0-র আবার উপরে থাকতে হবে, কারণ আমরা দেখলাম 0-তে যদি যাই তাহলে কি হয়ে যাচ্ছে, একদম নাই হয়ে যাচ্ছে, তার মানে মাইনাসে যাওয়া যাবে না, আমাদের 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে, তার মানে 0.1, 0.2, 0.3 এইরকম। তো আমি যদি এখানে লিখি 0.5, মানে 0.5 মানে হচ্ছে 0.5। তো আমরা এখানে একটা রিলোড করলে দেখবো এটা ছোট হয়ে গেছে, এটা যতটুকু ছিল তার অর্ধেক হয়ে গেছে। আবার আমরা যদি এখানে 0.5 না লিখে লিখি 1.2, এবার যদি সেভ করি, এখন দেখবেন এটা এখন কি হবে, 1 থেকে বড় হবে, মানে এবার একটু জুম ইন হচ্ছে। তো কোনো কিছু যদি জুম ইন করা দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব স্কেল, তারপরে 1 পয়েন্ট সামথিং, যতটুকু জুম করার দরকার পড়ে। সাধারণত 1.1, 1.2 এটাই ব্যবহার করা হয়, কারণ আপনি একবারে বিশাল জুম করবেন না। ঠিক আছে, ওকে, এটা গেল হচ্ছে স্কেলের ব্যবহার। এটা সাধারণত ইমেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অনেক ওয়েবসাইটে দেখবেন কি ইমেজের উপরে হোভার করার পরে এরকম ইমেজটা হালকা একটু জুম ইন হয়। ঠিক আছে, এটা সাধারণত ইমেজের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার স্কিউ, সরি আমি এখানে স্পেলিং ভুল লিখছি। ঠিক আছে, স্কিউ, এই স্কিউটা যেটা করে সেটা আপনাকে ডিগ্রিতে দিতে হবে। আপনি সাপোজ 20 ডিগ্রি করে দিলেন, সেভ করেন আর ব্রাউজারে একটা রিলোড করেন, দেখেন কি হয়, এটা একটু বাঁকা হয়ে যাচ্ছে। সাধারণত স্কিউটা কি কারণে ব্যবহার করা হয়, এরকম ওই ইমেজ টিমেজের জন্য সাধারণত এটা ব্যবহার করা হয় না। স্কিউটা ব্যবহার করা হয় বিভিন্ন সেকশন, দেখবেন তেরা বেড়া সেকশন। ঠিক আছে, আপনারা দেখবেন কি ব্যাকগ্রাউন্ডে একটা তেরা কিছু একটা এরকম এরকম চলে আসছে, তো যদি এরকম হয় সেই ক্ষেত্রে এই স্কিউ ব্যবহার করে, মানে ব্যাকগ্রাউন্ডে আমরা ওটাকে স্কিউ ব্যবহার করে কি করব, বাঁকা করে দিব। কিন্তু স্কিউ ব্যবহার করলে আবার একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে এইটার ভিতরে যদি কোনো কিছু থাকে, ধরেন এটার মধ্যে একটা H3 আছে, আমি এখানে বললাম হ্যালো স্কিউ, সেভ করে একটা রিলোড করেন, দেখেন ওইটা সহ কি হয়েছে, বাঁকা হয়ে গেছে। তখন কি করতে হবে, ওইটাকে ধরে আবার এটার উল্টা স্কিউ দিতে হবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? দেখাই, ধরেন আমরা এখানে গেলাম, এটারে একটু মাঝখানে নিয়ে যাই। ধরেন আমরা এখানে বললাম ডিসপ্লে ফ্লেক্স, তারপরে বললাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপরে বললাম অ্যালাইন আইটেমস সেন্টার। এগুলো কি, এগুলো বলে কি হয় জানেন তো সবাই, তাই না? মাঝখানে আসছে, দেখেন স্কিউ করার পরে আমার ডিভ বাঁকা হয়েছে, আমার ভিতরে কন্টেন্টও কিন্তু ওইভাবে বাঁকা হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? কিন্তু আমরা যদি চাই যে না এটা আমার দরকার নাই, আমি এটাকে চাই না যে এরকম বাঁকা হয়ে যাক, তখন আপনার করণীয় কি হবে? তখন আপনার করণীয় হবে, এরকম অনেক সেকশন পাবেন, যেমন আমার একটা পিএইচডি ডিজাইন করছিলাম অনেক আগে, এটা হচ্ছে যে ওই ইয়ের জন্য, তো ওইটা একটু যদি দেখাই একটা সেকশন, আমি কই পাবো, ও আচ্ছা পাবো, দাঁড়ান দেখাচ্ছি। আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি bizonline.com, এখান থেকে ব্লগে পাবো, এইখান থেকে পিএইচডি ফাইলে ক্লিক করি, এখানে অনেক পিএইচডি পাবেন, 1, 2 এটার মধ্যে মনে হয় পাবো। আরে বাপরে, এটা কি এখন ওপেন হবে? আচ্ছা, এই যে দেখেন এখানে দেখছেন, এখানে একটা সেকশনের টাইটেল দেওয়া, আপনার ইয়েটা কি করা, বাঁকা করা, তো কিন্তু ভিতরের লেখাটা কি সোজা আছে। এখন এই সেকশনটা বানাইতে গেলে আপনাকে কি করতে হবে,
ওই যে ওইরকম করে আপনার স্কিউ করতে হবে সেকশনকে, কিন্তু সেকশনের ভিতরে যেহেতু লেখা আছে সেটাও বাঁকা হয়ে যাবে, কিন্তু আমার পিএইচডি তে কি আছে, সোজা আছে। সেই ক্ষেত্রে এইটাকে আবার আলাদাভাবে ঠিক করে দিতে হবে। কিভাবে? ডট বক্স 1, এটার ভিতরে কি আছে, H3 আছে, এইটাকে এই সেম জিনিসটাই কপি করবে, এখানে দিয়ে দিবেন, আর এখানে শুধু মাইনাস করে দিবেন। এখন যদি আপনি চান, ও এটা তো হোভারে, তাই না? আচ্ছা, যখন আমরা কি করব, এটাকে হোভার করব, তখন এটার ভিতরে যে H3টা আছে এরকম হবে। তো দেখেন, আমরা যদি এবার একটা রিলোড করি, এই ঠিক আছে, এখন কিন্তু আর আমাদের এটা হচ্ছে যে ইয়ে থাকবে না। এই হচ্ছে বিষয়, আমরা হোভারে দিছি, এই জন্য এখানে হোভার লিখতে হয়েছে আর কি। আর এটা কিন্তু আবার এখানে যেটা দেখলাম, এটা কিন্তু আবার হোভারে না, এটা কিন্তু নর্মালি ডিজাইনটাই এরকম। আচ্ছা, যদি এরকম কোনো ইয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের এরকম বাঁকা তেরা যদি কোনো ইয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের স্কিউটা ব্যবহার করতে হয়। স্কিউ এক্স অক্ষ বরাবর ইয়ে হয় অথবা ওয়াই অক্ষ বরাবর হয়। যদি আপনি এটা আপাতত বাদ দেন, এটা লাগতেছে না, এটা জাস্ট দেখানোর জন্য করা, এটাও আপাতত আমাদের লাগতেছে না, এটা ফেলে দেন, একটা রিলোড করেন। তাহলে আমাদের ডিসপ্লে ফ্লেক্স করছিলাম সেগুলোও আপাতত লাগতেছে না, এগুলোও ফেলে দিলাম, একটা রিলোড করেন। তো দেখেন, নরমালি যখন আমরা কোনো কিছুকে স্কিউ করব, সে এক্স অক্ষ বরাবর কাজ করবে, ঠিক আছে, এই জন্য সে এক্স অক্ষ বরাবর বেঁকে যাচ্ছে। যদি এটাকে উল্টা বাঁকাইতে চান, সেই ক্ষেত্রে কি করবেন, মাইনাস করে দিতে হবে। একটা রিলোড করেন, এখন যদি আমরা দেই তাহলে এটা উল্টা দিকে হবে। এবার বিষয়টা হচ্ছে, আমরা এবার এটাকে এক্স অক্ষ বরাবর চাচ্ছি না, ওয়াই অক্ষ বরাবর চাচ্ছি, তখন আপনাকে এখানে লিখতে হবে ওয়াই, ঠিক আছে, স্কিউ ওয়াই। এখন যদি রিলোড করেন তাহলে দেখেন এই এটা নেগেটিভ আছে, এই জন্য যদি পজিটিভ করে দেই, একটা রিলোড করেন, তাহলে এই, বুঝতে পারছি? তো আমরা এইভাবে হচ্ছে যে অনেক সময় আমাদের এই স্কিউটা ব্যবহার করা লাগতে পারে, সাধারণত মানে একটা পুরো সেকশনকে বাঁকা করার জন্য। আর এই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই সেকশনের মধ্যে আরেকটা ডিভ নিয়ে নেবেন, যেন ওই ভিতরের গুলাকে আবার আপনি মাইনাস করে জায়গা মতো নিয়ে আসতে পারেন। কারণ ভিতরে তো ওইখানে দেখলাম আমরা H3 একটা এলিমেন্ট নিছি, শুধু একটা তো নাও থাকতে পারে, একটা সেকশনের মধ্যে ইমেজ থাকতে পারে, কি বলে আপনার হেডিং থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, সবগুলোই কিন্তু বাঁকা হয়ে যাবে। এজন্য কি করবেন, সবগুলোকে একটা আলাদা ডিভের মধ্যে রাখবেন, ওই ডিভটাকে আবার কি করবেন, মাইনাস করে পজিশন ঠিক করে দিবেন, ঠিক আছে? এই হচ্ছে স্কিউ এর ব্যবহার। আচ্ছা, এগুলো এই পর্যন্ত থাকুক। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখব, সেটা হইতেছে ট্রান্সলেট। এই ট্রান্সলেটটা অনেক কাজে দিবে, অনেক ডিজাইন করতে গেলে আপনার ট্রান্সলেটটা লাগবে। ইভেন ওই যে একটু আগে এটা তো কেটে দিছি, আমরা যদি এই যে পিএইচডিটা দেখতেছিলাম একটু আগে, এই পিএইচডিটাকে যদি আমরা আবার কষ্ট করে ওপেন করি, এই যে এইটার মধ্যেও কিন্তু না, এটার মধ্যে করতে হবে না। আচ্ছা, যাই হোক, এই ধরনের অনেক ধরনের সেকশন থাকে যেগুলোর মধ্যে আমাদের ওই ট্রান্সলেট করে, এটা কিন্তু সেন্টারে নাই, ঠিক আছে, এটা যদি এই অংশটা একদম মাঝখানে থাকতো তাহলে কিন্তু আমরা ডিসপ্লে টেক্সট দিয়ে করতে পারতাম না, কারণ এখানে আরো অন্যান্য জিনিস আছে। উপরে দেখেন মেনু আছে, তারপরে দেখেন এখানে হচ্ছে কি এলিমেন্ট আছে। যদি আমরা এই পুরো ডিপটাকে এখন ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে কিন্তু সবাই পাশাপাশি আসবে, ঠিক আছে। এইসব ক্ষেত্রে কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে যায়, ডিসপ্লে ফিক্স করে কাজ করা যায় না। তো তখন দেখা যায় আমাদের করতে হয় কি, পজিশন করে সেটাকে সেন্টারে নিয়ে আসতে হয়। আর যখন আপনি পজিশন করে কোনো কিছুকে সেন্টারে আনতে যাবেন, তখন ডিসপ্লে ফ্লেক্স কাজ করবে না, তখন আপনাকে এই ট্রান্সলেট ব্যবহার করে কাজ করতে হবে। এখন আসি ট্রান্সলেট কি কাজ করে। আচ্ছা, ট্রান্সলেটটা আমরা এখানে একটু দেখায় যাই, এটার মধ্যে একটু দেখায় যাই। ধরেন আমরা এখানে লিখলাম ট্রান্সলেট, এই ট্রান্সলেটের মধ্যে সরি আপনি এখানে লিখলেন 20 পিক্সেল বা 20 না, একটু বেশি দেন, ধরেন 50 পিক্সেল, সরি, সেভ করেন। এখন যদি আপনি আপনার ব্রাউজারে এসে রিলোড করেন, তাহলে দেখেন আমরা যখন হোভার করতেছি তখন ও কি করতেছে, তার জায়গা থেকে সরে যাচ্ছে। ট্রান্সলেট মূলত একটা এলিমেন্টকে তার অবস্থান থেকে মুভ করায়, এক্স অক্ষ বরাবর করায়, ওয়াই অক্ষ বরাবর করায়। যখন আমরা এখানে হোভার করতেছি তখন সে এক্স অক্ষ বরাবর মুভ করতেছে, তাও এক্স অক্ষ বরাবর কোন দিকে করতেছে, ডান দিকে। কিন্তু আমরা যদি চাই বাম দিকে, তাহলে আমাদের কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে নেগেটিভ ভ্যালু ব্যবহার করব। আর যখন আপনি নরমালি লিখবেন, যখন আপনি নরমালি লিখবেন ট্রান্সফর্ম, তার মানে ট্রান্সলেট, তখন এটা ডিফল্ট ভাবে এক্স অক্ষ বরাবরই কাজ করবে, ওয়াই অক্ষ বরাবর কাজ করবে না। দেখেন এই,
তবে আপনি যদি এখানে চান আলাদাভাবে এক্স অক্ষ লিখে দিবেন তাহলে সেটা আপনি করতে পারেন, অর্থাৎ ট্রান্সলেট এক্স এভাবে লিখতে পারেন, তাহলেও কি একই রকম ভাবেই কাজ করবে। ডিফল্ট ভাবে যেটা কাজ করতেছিল ট্রান্সলেট এক্স লিখলেও ঠিক একইভাবে কাজ করবে। তবে যদি আপনি এখানে ওয়াই লেখেন তখন সে উপরে নিচে মুভ করবে। তো এখন যদি রিলোড করি, দেখেন এখন রিলোড করলে আমাদের ভ্যালু কি দেওয়া আছে এখানে, -50 পিক্সেল। এখন এটা কোন দিকে যাবে, উপরের দিকে না নিচের দিকে? কোন দিকে? উপরের দিকে যাবে। কেন উপরের দিকে যাবে? কারণ মাইনাস দেয়া আছে, মাইনাস দিলে উপরের দিকে যায়। এখন কথা হলো কারো মাথার মধ্যে এখন একটু মাইনাস দিলে কেন উপরের দিকে যাচ্ছে? মাইনাস দিকে দিলে উপরের দিকে যাচ্ছে কারণ হচ্ছে নরমালি আমাদের এলিমেন্টগুলো নিচের দিকে ধাবিত হয়, তার মানে এটাই পজিটিভ। আমরা যদি ওকে উল্টা দিকে নিয়ে যেতে চাই তাহলে আমাদের নেগেটিভ ভ্যালু ব্যবহার করতে হবে, বুঝতে পারছি? আর আমরা যদি এখানে নেগেটিভ ব্যবহার না করি তাহলে এটা পজিটিভ নিচের দিকেই যাবে, বুঝতে পারছেন? এই হচ্ছে একটা এলিমেন্টকে মুভ করানোর কায়দা। যদি এক্স আর ওয়াই একসাথে ব্যবহার করতে চাই তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে জাস্ট লিখবেন ট্রান্সলেট, প্রথমটা এক্স অক্ষ বরাবর, দ্বিতীয়টা ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? তাহলে 50 পিক্সেল ডান দিকে যাবে যেহেতু পজিটিভ ভ্যালু, আর 100 পিক্সেল নিচের দিকে যাবে। তো এখন যদি সেভ করেন, সেভ করে যদি এখানে এসে রিলোড করেন, দেখেন হোভার করার পরে এটা কিন্তু ডান দিকেও সরে যাচ্ছে আবার নিচের দিকেও সরে যাচ্ছে। ডান দিকে একটু কম সরতেছে কারণ এই যে এই জায়গাটা দেখেন ডান দিকে কিন্তু মুভ করতেছে, কিন্তু ডান দিকে মুভ করতেছে 50 পিক্সেল, নিচের দিকে 100 পিক্সেল দেয়া, সেই জন্য। ওকে, এই হচ্ছে ট্রান্সলেটের ব্যবহার। কিন্তু ট্রান্সলেট ব্যবহার করে আমরা সাধারণত এরকম মুভিং টুবিং খুব কম করি। কখনো কখনো করা লাগতে পারে, অনেক সময় দেখবেন যে ইমেজে হোভার করলাম, ইমেজটা একটু টুস করে অন্যদিকে একটু হালকা সরে গেল। এটা হয় অনেক ক্ষেত্রে, অনেক সেকশনের ক্ষেত্রে দেখবেন যে ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, হোভার করলে সরে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখা যাচ্ছে, ইমেজটা দেখা যাচ্ছে। একটু পরে দেখাচ্ছি ধরেন এই ধরনের কাজ। তো আমরা যেটা করব ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় আর কি, সেটা হচ্ছে আমরা এলিমেন্টকে সেন্টারে নিয়ে আসার কাজটা করার জন্য আমাদের এই ট্রান্সলেটটা ব্যবহার করতে হয়। তো ওইটা ব্যবহার দেখতেছি আমরা। আগে ওই যে ইমেজেরটা একটু দেখেই যাই। আমরা একটা ইমেজ ডাউনলোড করি কোথা থেকে, একটা ওয়েবসাইটের কথা আপনাদের বলছিলাম, সেটার নাম কি ছিল, pixabay.com, ঠিক আছে? এখানে লগইন করে, আচ্ছা লগইন করতে হবে না, এমনিতেই জাস্ট ডাউনলোড করেন। একটা ইমেজ খুঁজে বের করেন, ধরেন এই ইমেজটা, এটা বেশি লম্বা, আচ্ছা নেন সমস্যা নেই, ধরেন এটাকে আমরা ডাউনলোড দিব, ছোট সাইজই নেন, বেশি বড় নেওয়ার দরকার নেই। আচ্ছা এটা ডাউনলোড হয়েছে, এখন এটাকে আপনি এখান থেকে কাট করেন, কাট করে আপনার ফোল্ডারে নিয়ে যান, ফোল্ডারের মধ্যে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করেন, নাম দেন img, এবং এটার মধ্যে ইমেজটাকে কল করে দেন। এটার নাম কি দেওয়া যায়, বার্গার ছিল, এটা ফুড লেখেন, কি জানি ছিল, বার্গার ছিল না বিস্কিট ছিল? ও বার্গার ছিল, আচ্ছা বুঝি না, আমি আসলে কানা টানা তো। আচ্ছা যাই হোক, বার্গারের কথা মনে করায় দিলেন, এটা তো ঠিক করেন নাই। আচ্ছা এই ইমেজ নেওয়াটাই উচিত হয় নাই, আমার বার্গার দেখলে ক্ষুধা লাগে। আচ্ছা এবার আমরা যেটা করব, ধরেন একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে ওই ইমেজটাকে নিয়ে আসবো। আমরা যেটা করব এখানে নতুন একটা ডিভ নেই, ডিভের একটা নাম দেন, ডিভের নাম দিলাম হচ্ছে বার্গার। এটার ভিতরে একটা ইমেজ নেন img, এটার ভিতরে বলেন img/food.jpg, এখানে লিখে রাখেন বার্গার, সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড করেন। আচ্ছা আচ্ছা যাই হোক, সেভ করেন, একটা রিলোড করেন। আচ্ছা এটা কি আসলেই বার্গার? না এটা বার্গার না, না এটা বিস্কিটও না, এটা হচ্ছে ওই যে ইয়ে টাইপ, ওই যে ডোনাট টাইপ হচ্ছে যে কিছু একটা হবে ভিতরে, হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে এই ডোরা কেক টাইপই হতে পারে। আচ্ছা এটা ভিতরে আইসক্রিম আছে, আচ্ছা ঠিক আছে ওকে, তবে এটা বার্গার না। হ্যাঁ সেটাই, এটা বার্গার হবে কেমনে, হাউ? আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা লিখছি বার্গার, বার্গারই থাক, ঠিক আছে? এটার নাম হইতেছে বার্গার আইসক্রিম, আমরা ধরে নিচ্ছি। আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই যে ডিভটা আছে এটাকে একটু স্টাইল করব। তো ডিভটাকে স্টাইল করার জন্য এখানে লিখবেন ডট ডিভের নাম, তারপরে তারপরে এখানে বলেন এটা একটা উইথ হবে
উইথ দিলাম হচ্ছে 20%, তারপরে হচ্ছে আমরা সেন্টার করে দিচ্ছি, মার্জিন উপরে নিচে 0 দিলাম, ডানে বামে অটো দিলাম, নিচে 100 পিক্সেল দিলাম, যেন হচ্ছে এটা মাঝখানে আসে। তো এটা মাঝখানে আসছে, ওকে। কিন্তু ইমেজটা কিন্তু 20 পিক্সেলের চেয়ে অনেক বড়, এই কারণে মানে 20%-এর চেয়ে বড়, যার কারণে ইমেজটা বোধহয় এটাকে কি করে রাখছে, মানে বের হয়ে গেছে ডিপ থেকে। তো আমরা ইমেজকে কি করব, এর আগে বোধহয় বলছিলাম কি করব বলেন তো, কি করে দিব, ডিভের পার্সেন্টেজের চেয়ে কমাই দিতে হবে না, ডিভের হ্যাঁ ম্যাক্স উইথ 100%, মানে ডিভের পার্সেন্টেজটা আমরা কমাইছি, কিন্তু ইমেজটা যদি ডিপ থেকেও বড় হয় তাহলে কি হবে, বেশি চলে যাবে। এজন্য আমরা নরমালি উপরের দিকে একদম সবসময় যেটা ব্যবহার করব, একটা ইমেজ ট্যাগ নিয়ে বলবো যে তোমার একটা ম্যাক্সিমাম উইথ হবে 100%, যেন এটা মানে ডিপ থেকে কখনোই বেশি না যেতে পারে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এবার আমরা এই যে ডিভটা নিছিলাম, এই ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, বলি যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। তো কি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, এইখান থেকে কপি করে নিয়ে যান, ধরেন এইটা, ঠিক আছে। তো আমরা বা ইয়েলো কালারটা নেন, দিলাম একটা, দিলেই হলো। সেভ করার পরে যদি আমরা ব্রাউজারে রিলোড করি তাহলে দেখবো যে এই যে নিচে কিছু অংশ দেখা যায়। এটা কেন দেখা যায় সেটাও বোধহয় বলছিলাম। এই ক্ষেত্রে কি করতে হবে, মাইনাস করতে হবে, অথবা অথবা কি করা যায়, আরেকটা হচ্ছে শুধু ইমেজটাকে আমরা ব্লক করে দিব, ডিসপ্লে ব্লক। তাই এটা যদি সেভ করে একটা রিলোড করি তাহলে আমরা দেখব হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা চাই যখন আমরা ডিফটাকে, এটাই তো পুরোটা ডিফটাকেই এখন ইমেজ কি করছে, কভার করে রাখতেছে। আমরা চাই যখন ডিফটাকে হোভার করব, ইমেজটা তখন হালকা একটু মুভ করবে উপরের দিকে আর বাম দিকে, উপরের দিকে আর বাম দিকে, ঠিক আছে। কিন্তু ডিফ মুভ করবে না, শুধু ইমেজ মুভ করবে, বুঝছেন। তাহলে আমাদের কি করতে হবে এখন দেখেন, বলেন তো, ডট বক্স 1, এটাকে সরি বক্স 1 না তো, বার্গার। যখন আমরা বার্গারকে হোভার করব তখন মুভ কে করবে, ইমেজ, তাই স্পেস দিয়ে বলবো আইএমজি। বুঝতে পারছেন? এবার এইখানে আপনি বলেন যে এটার মধ্যে কি ঘটবে। এটার মধ্যে হচ্ছে যে একটা ট্রান্সলেট ঘটবে, এই যে এইটা আমরা এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর কি হবে, বাম দিকে যাবে, তার মানে মাইনাস, ধরেন -25 পিক্সেল, সরি। আর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাবে, এই ক্ষেত্রেও মাইনাস, ধরেন 25 পিক্সেল। তাহলে ট্রান্সলেট -25 পিক্সেল, -25 পিক্সেল কে হবে, ইমেজ। তো একটা রিলোড করেন, এখানে দেখেন যখন আমরা হোভার করতেছি তখন ইমেজটা সরে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় খুব একটা মজা করে যাচ্ছে না। এই জন্য আমরা চাচ্ছি কি একটা ট্রানজিশন ব্যবহার করব। এখন ট্রানজিশনটা কাকে দিব, আমরা এই ইমেজটাকে দিতে পারি, ঠিক আছে, কারণ মুভ কে করতেছে, ইমেজ করতেছে, এই জন্য আমরা ইমেজটাকে দিব। তো আমরা এখানে বলতে পারি, উপরেই বলেন, এখানে বলেন ডট বার্গার স্পেস আইএমজি, তোমার একটা সরি ট্রানজিশন হবে 0.6s দিলাম। এবার যদি আমরা একটা রিলোড করি তো দেখেন যখন আমরা হোভার করতেছি তখন ইমেজটা মুভ করতেছে, ছেড়ে দিচ্ছি, চলে আসতেছে। তো অনেক সময় এই ধরনের বিভিন্ন সেকশন বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন। জাস্ট হচ্ছে আমাদের একটু বুদ্ধি করে কাজটা করতে হবে, আর কিছু না। আচ্ছা, দেখলাম ট্রান্সলেটের ব্যবহার, এই সব ক্ষেত্রে ট্রান্সলেট ইউজ হয়। আরেকটা ক্ষেত্র যেটা, সেটা হইতেছে সেন্টারে নিয়ে আসার জন্য। তো আমরা একটা এলিমেন্ট নিয়ে একটা ডিভ নেই, ওই যে ডিসপ্লে, জি কোনটা, হ্যাঁ একসাথে করা যায়। সেই ক্ষেত্রে ট্রান্সফর্ম আলাদা, এই ট্রান্সফর্মের ভ্যালুগুলো যে আপনি লিখছেন সেই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে ট্রান্সফর্ম নিতে হবে না। এই যে এটার পরে আপনি আবার নতুন করে কি নেবেন, স্কিউ, ঠিক আছে। এবার কত পিক্সেল স্কিউ করতে চাচ্ছেন সেটা আপনি আবার এখানে বলে দিতে পারেন, ঠিক আছে, সরি 20 ডিগ্রি করতে চাচ্ছি, ব্যাস এভাবে আপনি বলে দিতে পারেন। তাহলে এটা কি হবে, ট্রান্সলেটও হবে, আবার কি হবে, স্কিউও হবে। সেভ করেন, একটা রিলোড করেন, দেখেন এই, বুঝতে পারছি। আচ্ছা, যদিও বাজে লাগতেছে, যাই হোক, জাস্ট দেখলাম আর কি। ওকে, মানে আলাদাভাবে ট্রান্সফর্ম নিলে যদি স্কিউ নেন তাহলে এইটা কাজ করবে না ওইটা কাজ করবে, এভাবে হবে না। একবারে নিবেন ট্রান্সফর্ম, তারপরে আপনি জাস্ট একটার কাজ শেষ হয়ে গেলে স্পেস দিয়ে
আরেকটা লিখতে পারেন। এভাবে আপনি স্কিউ ব্যবহার করেন কিংবা রোটেট ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে আমরা ওই যে ডিভটা নিছি, ডিভের একটা নাম দেন, ক্লাস দেন, ক্লাসের নাম দিলাম হচ্ছে ফ্ল্যাগ। ধরেন আমরা আজকে ফ্ল্যাগ বানাবো কিন্তু ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে না, আমরা ওই যে পজিশন করে কিভাবে করতে হয় সেটা দেখব। আর এটার ভিতরে আমরা আরেকটা ডিভ নিলাম, এই ডিভের একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে সার্কেল। ওকে, তাহলে আমাদের এই দুইটা জিনিস হয়ে গেল। আচ্ছা, আমরা যেটা করতে পারি এই ফ্ল্যাগটাকে নিয়ে স্টাইল করতে পারি। আগে স্টাইল ডট সিএসএস এ চলে আসেন, এখানে এসে বলেন ডট ফ্ল্যাগ, এখানে বলেন তোমার একটা হাইট হবে, প্রথমে দেই হাইট 350, তারপরে বললাম তোমার একটা উইথ হবে 600, তারপরে বললাম ব্যাকগ্রাউন্ড হবে ধরেন এটা, সেভ করেন আর ব্রাউজারে রিলোড করেন। পাইছি, এটাকে মাঝখানে আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি লিখব, মার্জিন, মার্জিন। তো উপরে দিব না, নিচে ডানে বামে অটো দিব, নিচে 100 পিক্সেল দিয়ে রাখলাম যেন নিচে একটা স্পেস ক্রিয়েট করে। এই এবার এইখানে আমাদের একটা সার্কেল দরকার, তো সার্কেল নামক একটা ডিপ ভিতরে নেওয়া ছিল, তো এখানে নিলাম ডট সার্কেল। এখন এখানে বলেন যে এটার একটা হাইট হবে ধরেন 150 পিক্সেল, এটার একটা উইথ হবে ধরেন 200 পিক্সেল। এখন কি এটা সার্কেল হবে? হবে না, আপাতত এরকমই থাকুক। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড নেয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে একটা কালার নিয়ে যেতে হবে। সেভ করেন, ব্রাউজারে যান, একটা রিলোড করেন। আচ্ছা, ধরেন এইবার আমরা এটাকে নিয়ে কাজ করব, তবে কাজ করার আগে আমরা একটু আগাঝাগা করব। আমরা এখান থেকে একটু পেইন্টে যাই, পেইন্টে যাওয়ার পরে ওই দিনের মতো ধরেন এটা হইতেছে আমাদের ডিভ, তারপরে হচ্ছে আমরা আরেকটা নিচ্ছি, ধরেন এটা হইতেছে ভিতরের ডিভ। এটা ডিফল্ট ভাবে কই থাকবে? এইখানে। আচ্ছা, এটা পরে আনেন, আগে এটার সেন্টার পজিশনটা একটু খুঁজে বের করি। আসেন, সেন্টার পজিশন বের করার জন্য আমরা এখানে একটা দাগ দিই। মোটামুটি কি উপরে নিচে সেন্টারে আসছে? একটু নিচে আসবে। এবার ঠিক আছে? আচ্ছা, আনুমানিক নিচ্ছি আর কি। আরেকটা দাগ দেন। হ্যাঁ, আচ্ছা, ফটোশপে যাবো না, পরে কিছুদিন পরে যাবো ফটোশপে। এটাকে আরেকটু এদিকে নিয়ে আসেন। এবার আসছে সেন্টারে মোটামুটি। আচ্ছা, হোক একটা, আমরা তো পতাকাই বানাইতেছি আজকে। আচ্ছা, এবার এখানে অন্য একটা কালার নেন। আচ্ছা, দিলাম, সমস্যা নেই। এবার এইখানে আমরা ওই ডিফটা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ওই ডিফটা। তো ডিফটা ডিফল্ট ভাবে কোথায়? এই যে দাগগুলো দিচ্ছি এগুলো শুধু এই সেন্টার পয়েন্টটা খুঁজে বের করার জন্য। তাহলে এই যে ডিফটা এখানে আছে ডিফল্ট ভাবে। এখন আমি যদি বলি ও টপ থেকে 100% হবে, তাহলে কই যাবে বলেন তো? এইখানে, এইখানে, তাই না? যদি আমি বলি টপ থেকে 50%, তাহলে এইখানে, এইখানে, তাই না? তার মানে 50% এর পরে ও শুরু করবে। এখন আমি পজিশন করে এটাকে নিয়ে আসছি, কিন্তু আমি কি পজিশন করে ওকে একদম এই সেন্টার আনতে পারবো? কত পার্সেন্ট দিতে হবে? আনুমানিক বললেন। এই যে এখানে 50 দেখে আপনি চিন্তা করলেন তাহলে একটু কমায় দেই 45 না, কিন্তু 45 দিলে কিন্তু এটা মাঝখানে আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? একটু নিচে থাকতে পারে, উপরে থাকতে পারে, আবার অ্যাকুরেটও হইতে পারে, কিন্তু সব ডিভের জন্য নাও হইতে পারে। ঠিক আছে? কারণ এটার হাইট যেমন সেটা বুঝে ইয়া হবে। যেমন ধরেন আমি আপনাকে বলি, হ্যাঁ বলেন, মাঝখানে যে দিকটা আছে না, মানে 50 থেকে ওইটার অর্ধেক মাইনাস করলে যত হয়, এটার অর্ধেক মাইনাস করলে যত হয় তত। তাহলে এখন বলেন, তাহলে আমি টপ থেকে কত দিলে এটা এখানে থাকবে? এটা কিন্তু আমরা জানি না, এইভাবে করা যায় না। ঠিক আছে? কারণ এই ভিতরের ডিভের হাইটটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে? এই ডিভের হাইট আমাদের ওইখানে দেওয়া এখন কত? 150 পিক্সেল। ঠিক আছে? তো যদি কখনো 200 করে দেই, ধরেন আপনি এখানে মিলাইলেন 45 দিয়ে এটাকে এখানে সেন্টারে আনলেন, কিন্তু কোনো কারণে যদি এইটার হাইট আবার বেড়ে যায়,
তখন কিন্তু আরো নিচের দিকে নেমে যাবে, তাই না? তো এই জন্য আমরা আসলে উপর থেকে কত পার্সেন্ট এটা চিন্তা করব না, উপর থেকে সবসময় আমরা কি করব 50% দিব, কিন্তু 50% দিলে মাঝখানে নাই। এবার আরেকটা জিনিস অ্যাপ্লাই করব, সেটাই হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম করে এবার ওর অবস্থান তো এখন এখানে, এখান থেকে এখন মুভ করাবো। ট্রান্সফর্ম করে একটু আগে মুভ করানো শিখছি, তাহলে কোন অক্ষ বরাবর করতে হবে? ওয়াই অক্ষ বরাবর। মাইনাস নাকি প্লাস? মাইনাস। এইবার বলেন মাইনাস কতটুকু দিলে এটা হচ্ছে যে এই জায়গায় গিয়ে বসবে? বলেন বলেন। রাইট, ওর যতটুকু হাইট তার অর্ধেক, তার মানে মাইনাস অর্ধেক, তার মানে মাইনাস 50%। বুঝতে পারছি? তার মানে আমরা যদি বলি মাইনাস 50%, তাহলে ও এখানে গিয়ে বসে যাবে। ঠিক আছে, যদি মাইনাস 100% বলতাম, ওর যতটুকু হাইট তার একবারে পুরোটা উপরে উঠে যাবে। বুঝতে পারছি? তার মানে আমরা যদি কোনো এলিমেন্টকে পজিশন করে উপরে নিচে মাঝখানে আনতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে পজিশন অ্যাবসলিউট করা, দ্বিতীয় কাজ হচ্ছে যেই ডিভের অনুযায়ী কাজ করাতে চাচ্ছি সেই ডিভকে রিলেটিভ করা, তারপরে হচ্ছে টপ থেকে 50% বলা, এরপরে এইটাকেই আবার বলা যে তুমি এবার ট্রান্সলেট হবা মাইনাস 50% ওয়াই অক্ষ বরাবর, তাহলে সে আবার উপরের দিকে গিয়ে এখানে বসবে। এবার আসেন আমরা অ্যাপ্লাই করি, আঁকাআঁকির দিন শেষ। এখন আমরা যেটা করব, প্রথমে বলবো তোমার পজিশন অ্যাবসলিউট, তারপরে কি বলবো টপ থেকে 50%, আর এইটাকে কি করতে হবে পজিশন রিলেটিভ। এইবার তাহলে আমরা যদি একটা রিলোড করি, তাহলে এটা কই আসছে? এই যে এইখান থেকে এই জায়গাটায় আসছে, তাই না? এই জায়গাটা হচ্ছে তাহলে 50% এর ওই দাগটা। এখন আমরা কি করব, এটাকে আবার কি করব পিছনের দিকে নিয়ে যাব। তার মানে এখানে আমাদেরকে এখন বলতে হবে তোমার এখন কোথায় ট্রান্সফর্ম ট্রান্সলেট হবে মাইনাস 50%, অথবা আমরা লিখতে পারি কি 75 পিক্সেল, মাইনাস 75 পিক্সেল। কারণ কি এটার অর্ধেক তো 75, কিন্তু আমরা এটা লিখবো না, কারণ কোন ডিবের কখন কোন হাইট, কতটুকু হাইট, সেটা তো আমাদের এরকম হিসাব করে বের করার দরকার নাই। আমরা সবসময় লিখবো কি মাইনাস 50%, কিন্তু এটা কি হবে ওয়াই অক্ষ বরাবর হবে। তো আমরা যদি এখন একটা রিলোড করি, তাহলে দেখবো এটা এখন উপরে নিচে সেন্টারে আছে। এই অংশটুকু বুঝছি? তাহলে সেম ওইটা এই এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবরের ক্ষেত্রে করব। মানে আমরা এখন বলবো টপ থেকে তো 50% এর কাজ শেষ, এবার তুমি লেফট থেকে 50% হও, তাহলে লেফট থেকে 50% এই জায়গায়। এবার কি করতে হবে, আবার মাইনাস করতে হবে। এবার কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তার মানে এক্স অক্ষ বরাবর কতটুকু মাইনাস 50%। এবার হবে উইথ এর 50%। ঠিক আছে, তো আমরা জাস্ট মাইনাস 50% করে দিব, ব্যাস এটা এখানে বসে যাবে। কিন্তু আমরা জানি যে আমাদেরকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি দুইটাই ব্যবহার করি, তাহলে কি করতে হবে একসাথে লিখতে হবে। তাহলে আমাদেরকে এখানে এখন আচ্ছা, এটা বলার আগে তো আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে বলতে হবে লেফট থেকে 50%। ওকে, আর এইখানে তাহলে প্রথমে বলতে হবে এক্স অক্ষ বরাবর মাইনাস 50%, ওয়াই অক্ষ বরাবর মাইনাস 50%। ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি একটা রিলোড করেন, তাহলে এটাকে আপনি একদম সেন্টারে পাবেন। বুঝতে পারছি? পজিশন করে যদি কখনো কাজ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম করে করব, মানে হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট ব্যবহার করব। আর যদি পজিশন না থাকে, তাহলে আমরা শুধুমাত্র ডিসপ্লে ফ্লেক্স দিয়েই ওই কাজটা করে ফেলতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে এটা চলেই আসলো। এবার একটা বলে দেন বর্ডার রেডিয়াস 50%, কিন্তু এটা এখন রাউন্ড হবে না, কারণ এইখানে আমাদের হাইট আর উইথ সেম করে দিতে হবে। এখন যদি একটা রিলোড করি, তাহলে দেখবো এই কিন্তু বেশি ছোট হয়ে গেছে, তাহলে আমরা 250 দিয়ে দিলাম। জান বেশি, আচ্ছা 200 দিলাম, এটা রিলোড করেন। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বিষয় যে আমরা হচ্ছে কিভাবে কি বলে ট্রান্সফর্ম দিয়ে কাজ করতে পারি। এবার যেটার ব্যবহার দেখবো সেটা হইতেছে আফটার এবং বিফোর। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমাদের এই আফটার বিফোর ব্যবহার করা লাগতে পারে। আফটার কি বিফোর কি, চলেন দেখি কি করে দিব। বেশি ঠান্ডা হয়ে গেছে? আচ্ছা, রিমোট কার কাছে? আমাদের এখানে তো রিমোট পাই না। এই যে রিমোট, বন্ধ করে দেন।
না কমায়েন না, কমাইলে তো আরো আচ্ছা হ্যাঁ 26 রাখেন চলবে। ওকে, এবার যেটা করব HTML এ আসি। HTML এ এসে একটা div নিলাম, ডিভের একটা ক্লাস দেন, ক্লাসের নাম দিলাম box2। এটার মধ্যে একটা h3 নেন, এটার ভিতরে লেখেন নাটিওনাল ফ্ল্যাগ। আমি ছোটবেলায় এই শব্দটারে নাটিওনাল পড়তাম, ঠিক আছে? আচ্ছা, সেভ করেন। এখানে এসে বলেন ডট কি যেন দিলাম, box2। এখানে এসে বলেন তোমার একটা হাইট হবে ধরেন 350 পিক্সেল বা 250 পিক্সেল। এখানে একটা উইথ দেন ধরেন 400 পিক্সেল। তারপরে বলেন তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার দেন একটা কিছু, কপি করে নিয়ে আসেন, এখানে পেস্ট করে দেন, সেভ করেন, ব্রাউজারে চলে যান, একটা রিলোড করেন, এই যে আসছে। এবার এটাকে আমরা একটু সেন্টারে নিয়ে আসার জন্য মার্জিন ব্যবহার করে দেই। মার্জিন ব্যবহার করার জন্য এই যে এটারে কপি করেন, Ctrl+C Ctrl+V, সেভ করে একটা রিলোড করেন, এখানে দেখতে পাচ্ছেন আসছে। এই ডিভের একটা প্যাডিং দেন, প্যাডিং দিয়ে হচ্ছে এখানে লেখেন 10 পিক্সেল, সেভ করে একটা রিলোড করেন। এই হচ্ছে আমাদের নাটিওনাল ফ্ল্যাগ। আচ্ছা, এখানে ওই যে আপনি তো নাটিওনাল জিওগ্রাফি দিয়ে পড়ে আসছেন। আচ্ছা যাই হোক, এটা ছোটবেলায় আমি হচ্ছে মানে বানান মুখস্থ করার জন্য বা ইভেন বানান মুখস্থ করার জন্য আমি শুরুতে জানতামই এটা হচ্ছে নাটিওনাল, কিন্তু আমাকে যখন বলতো না এটা হচ্ছে ন্যাশনাল, আমি বলতাম কেমনে সম্ভব, এটা ন্যাশনাল কোন দিক দিয়ে সম্ভব, আমি কোনো দিকে খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, তো যাই হোক, আমরা একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে এটা লেখা, এখানে লিখছি ন্যাশনাল ফ্ল্যাগ। এখানে আমরা এখন কি করব, ধরেন আমরা একটা অ্যারো তৈরি করতে চাচ্ছি, উপর দিকে এরকম দেখাবো যে উপরে হইতেছে ন্যাশনাল ফ্ল্যাগ, এটা করতে চাচ্ছি। আর এই অ্যারোটা তৈরি করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ওই কি বলে এটাকে, এই বিফোর কিংবা আফটার। তো সেটার জন্য আমরা বিফোর বা আফটার এই যে এটাকে দিব। তো প্রথমত box2 কে কল করে কোলন দিয়ে বলবো বিফোর কিংবা আফটার। তো আমরা এখানে লিখি বিফোর, এটা একটা সুডো এলিমেন্ট, এবং যখনই বিফোর কিংবা আফটার ব্যবহার করবেন অবশ্যই আপনাকে এখানে একটা প্রপার্টি নিতে হবে যেটার নাম হচ্ছে কন্টেন্ট। এটা না নিলে কিন্তু কাজ করবে না। এই কন্টেন্টের মধ্যে আপনি আপনার মতো কিছু লিখতে পারেন, যেমন আপনি এখানে লিখলেন হাবিজাবি, সেভ করে একটা রিলোড করেন, দেখেন একটা লেখা আসছে হাবিজাবি। কোথায় আসছে? কন্টেন্টের আগে আসছে। যদি এইখানে বিফোর না লিখে লিখতাম আফটার, তাহলে দেখবেন এই জিনিসটা কন্টেন্টের পরে আসছে। বুঝতে পারছি? তাহলে এই আফটার বা বিফোরের পার্থক্য বুঝছি। সাধারণত আমরা আফটার বা বিফোরে অনেক ক্ষেত্রেই কিছু লিখি না, এটাকে ফাঁকা রাখি। যখন ফাঁকা রাখবেন তখন আপনাকে অবশ্যই এখানে ডিসপ্লে ব্লক করতে হবে, তা না হলে আপনি অন্য কিছু আনতে পারবেন না। যখন ডিসপ্লে ব্লক করবেন তখন আপনি এখানে একটা উইথ হাইট কোনো কিছু দিতে পারেন, যেমন আপনি এখানে একটা উইথ দিলেন 40 পিক্সেল, তারপরে ধরেন আপনি একটা হাইট দিলেন 40 পিক্সেল, সেভ করে একটা রিলোড করেন, দেখেন কিছু একটা আসছে কিন্তু বোঝা যায় না, নিচে আসছে। যদি এখানে আমরা আফটার না লিখে বিফোর লিখতাম তাহলে এই জিনিসটা উপরে দেখতে পারতাম, দেখেন এবার কিন্তু বোঝা যায় কিছু একটা আসছে। কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা। তো ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম এবং আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিয়ে দিব, বললাম যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে এইটা। এবার যদি সেভ করেন আর ব্রাউজারে রিলোড করেন তাহলে আপনি এটাকে এখানে দেখতে পারবেন। আচ্ছা, এবার আমরা চাচ্ছি এই জিনিসটাকে পজিশন করব, কারণ আমি পজিশন করে এটাকে এখানে বসাইতে চাই ওই অ্যারোটা বানানোর জন্য। তো সেই জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে বলতে পারি তোমার পজিশন হবে অ্যাবসলিউট, তারপরে বললাম সরি টপ থেকে 0, রাইট থেকে 0। তাহলে এটা কই যাবে? এখানে না, কই যাবে? কই গেছে বলেন? একদম উপরে, কারণ আমাদেরকে এটাকে পজিশন রিলেটিভ করতে হবে। এইটা যদিও কোনো ডিভ না, এটা কি কোনো ডিভ বা অন্য কোনো HTML ট্যাগ না, কিন্তু তারপরেও এটা এখন এটার চাইল্ড।
তো এই জন্য এইখানে গিয়ে আমাদের বলতে হবে তোমার পজিশন রিলেটিভ, সেভ করে দেন। এখন এটা কাজ করবে এটার সাপেক্ষে। ওকে, এখন আমাদের কাজ হইতেছে এটাকে অ্যারো বানানোর জন্য এটাকে এখন ঘুরাই দিব। ঘুরাই দেওয়ার জন্য আমাদের কি লিখতে হবে? রোটেট। আমরা এখানে লিখব ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি। আমরা যদি সেভ করি, এখন যদি একটা রিলোড করি, তাহলে দেখবো এটা রোটেট হয়ে গেছে। আমরা এবার এটার পজিশনটা ঠিকঠাক মতো সেট করব। রাইট থেকে বললাম 100 পিক্সেল, সেভ করে একটা রিলোড করলে দেখবো রাইট থেকে দূরত্ব আসছে মোটামুটি 100 পিক্সেল। কিন্তু টপ থেকে যদি এখন বাড়াই তাহলে কি ঘটবে? ধরেন টপ থেকে দিলাম 24 পিক্সেল সাপোজ, তাহলে এখন কি হবে? নিচের দিকে নামবে। কিন্তু আমরা নিচের দিকে নামাইতে গেলে তো হচ্ছে না, আমাদের দরকার হচ্ছে এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব। তাহলে আমাদের এখানে হয় বটম লিখতে হবে, তা না হলে টপের মাইনাস দিয়ে দিতে হবে। তা আমরা এখানে কি করব? মাইনাস দিয়ে দিব। মাইনাস দিয়ে দিলে দেখবো এটা এখন উপরের দিকে যাচ্ছে। বুঝতে পারছি? এখন একটা এরর মতো হয়েছে, বাট পুরোপুরি হয় নাই। আমরা এটাকে মিলায় দিয়ে আসেন। এখানে আমরা 20 করে দিলাম, একটা রিলোড করলে এটা দেখেন মিলে গেছে। আর এই যে রাইট থেকে এটাকে আমরা 60 করে দিলাম, একটা রিলোড করেন, ধরেন এই থাকলো। এই যে এখনো ঠিক আরো মনে হইতেছে না, আমরা এইটার কালারটা এই কালারের সাথে মিলাই দিব। কপি করেন, কপি করে ওর যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল ওইটা এখানে পেস্ট করে দেন। এখন যদি একটা রিলোড করেন তাহলে দেখতে পাচ্ছি যেটার সাথে এটা মিলে গেছে। এখন মনে হইতেছে এইটা উপরের দিকে কোনো কিছু নির্দেশ করতেছে। বুঝতে পারছি? তো এইভাবে আমরা ব্যবহার করলাম। আফটার কিংবা বিফোর যখন আপনি পজিশন করে ফেলবেন, তখন এখানে আফটার লিখছেন নাকি বিফোর লিখছেন সেটা কিন্তু আর ম্যাটার করে না। দেখেন আমি যদি এখন বিফোরের জায়গায় আফটার লিখে রিলোড করি, একই জায়গায়। কেন? কারণ আফটার হোক আর বিফোর হোক, পজিশন করে তো আমি ওর একটা জায়গা নির্ধারণ করেই দিচ্ছি, তার মানে ওইখানেই থাকবে। সো পজিশন করার ফলে আপনি আফটার লিখলেন নাকি বিফোর লিখলেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর আফটার বিফোর ব্যবহার করে যে শুধু এটাই বানাইতে হবে এমনও কিন্তু কোনো কথা নেই। জাস্ট আমি এটা দেখাইলাম। এটা ছাড়া আমরা আরো অনেক কিছু বানাইতে পারি। যেমন ধরেন আমি একটা বাটন ব্যবহার করলাম, বাটনের মধ্যে আমি একটা হোভার ইফেক্ট দিতে চাচ্ছি, সেটাও কিন্তু আমরা করতে পারবো। তো চলেন এখন আমরা ওইরকম কিছু একটা করি, একটা বাটন বানাই আফটার বা বিফোরের মাধ্যমে। তো সেটা করার জন্য আমাদের একটা বাটন ট্যাগ নেন কিংবা একটা অ্যাঙ্কর ট্যাগ নেন, কিছু একটা নেন আর কি। একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম বাটন। এবার এটার ভিতরে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে হ্যাশ দিয়ে রাখলাম। এইখানে আমি এখন কিছু লিখব। কি লিখব? ধরেন সাবস্ক্রাইব আওয়ার, বা এখানে লেখেন সাবস্ক্রাইব নিউজলেটার। সেভ করে একটা রিলোড করেন। এই যে দেখেন এটা আসছে। এখন এই যে ডিভটা আছে না, এই ডিভটাকে আমরা একটু কপি করে নিয়ে যাই। ডিভের নাম কি ছিল? বাটন। এখানে এসে ডিভটাকে নিলাম। ডিভটাকে বলেন যে তোমার টেক্সট অ্যালাইন সেন্টার হবে, আর একটা প্যাডিং দিয়ে দেন উপরে নিচে 100 পিক্সেল হবে, ডানে বামে 0 হবে। জাস্ট ডিভের প্যাডিং দিলাম আর কি। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা বাটনে। এবার এই বাটনটাকে নিয়ে আমরা একটু কাজ করব। তো প্রথমত আপনি যখন বাটনটা নিয়ে কাজ করতে যাবেন, দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে ডট দিয়ে বলবো বাটন, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের এখন হাইট উইডথ দিতে হবে। ঠিক আছে? তা আপনি যদি বলেন যে অ্যাঙ্কর ট্যাগের একটা হাইট হবে, হাইট দিলেন। হাইট দিয়ে যদি বলেন যে তোমার হাইট হবে ধরেন 50 পিক্সেল, তারপরে বলেন তোমার একটা উইথ হবে ধরেন 150 পিক্সেল। ঠিক আছে? এবার বলেন তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন রেড। দেখেন এটার কি হয়। একটা রিলোড করেন, আসছে? হাইটটাই ঠিক মতো বোঝা যায় না। এটার জন্য ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক সেভ করে একটা রিলোড করেন, বোঝা যায়? কিন্তু এটা মাঝখানে নাই। কেন? কারণ এটা নিজের একটা হাইট উইথ চলে আসছে, ডিসপ্লে ব্লক হয়ে গেছে, এই জন্য এটা মাঝখানে নেই। এটাকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য যেহেতু ডিসপ্লে ব্লক, তার মানে আমরা এটা এখন মাঝখানে নিতে পারবো কিসের মাধ্যমে? মার্জিন অটোর মাধ্যমে। তো আমরা মার্জিন 0 অটো করে দিলাম। এবার দেখতে পাচ্ছি এটা মাঝখানে আসছে। এখন আপনি এটার উইথ বাড়াইতে পারেন
এটাকে আপনি 250 করে দিতে পারেন, সরি, সেভ করেন, একটা রিলোড করেন, দেখেন এটার উইথ বেড়ে গেছে, সমস্যা নাই। এটার ভিতরে যে টেক্সটটা আছে সেটা মাঝখানে আনতে হবে। এবার কিভাবে আনবেন? কিভাবে? কি দিয়ে? না না, আমরা তো এই যে একদম মাঝখানে আনতে চাই। কি করতে হবে? পজিশন দিয়ে করতে পারবেন। পজিশন করলে আরো বেশি ঝামেলা হবে। পজিশন ছাড়াই এখানে আনবেন কিভাবে? টেক্সট লাইন সেন্টার তো আছে, এটা তো ওই যে মাঝখানেই আছে, উপরে নিচে সেন্টারে আনবো। ফ্লেক্স দিয়ে করতে হবে। আমরা এখানে বলবো ফ্লেক্স, আমরা অ্যাঙ্কর ট্যাগকে বলবো তোমার ডিসপ্লে ফ্লেক্স হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হবে, আর কি অ্যালাইন আইটেমস সেন্টার হবে। সেভ করে দেন আর ব্রাউজার একটা রিলোড করে দেন। আসছে? এবার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারই রাখবো না, আমরা ব্যাকগ্রাউন্ডের কালার ট্রান্সপারেন্ট করে দিব, কিন্তু আমরা অন্য কিছু দিব। ধরেন এই কালারটা দিলাম। আমরা এখানে এসে বললাম তোমার ব্যাকগ্রাউন্ডের কালার রেড, এটা বাদ, আমরা শুধু একটা বর্ডার দিব। আমরা বললাম একটা বর্ডার হবে 1 পিক্সেল সলিড, ওই কালারটা যেটা আমরা কপি করে নিয়ে আসছি। একটা রিলোড করেন, এখানে দেখতে পাচ্ছি। এবার বলেন কালার, এখানে বলেন কালার হবে ভিতরে যেটা আছে সেটাই, ধরে নেই। এবার বলেন টেক্সট অ্যালাইন কি হবে? সরি, টেক্সট অ্যালাইন না, টেক্সট ডেকোরেশন নান হবে। সেভ করে একটা রিলোড করেন, এই ঠিক আছে। এটা হইতেছে ধরেন এই। এখন কি করব আমরা? এখন আমাদের কাজ হইতেছে আমরা এবার এটার মধ্যে একটা আফটার বিফোর ব্যবহার করে একটা ইফেক্ট তৈরি করব। এটার মধ্যে এটা একটা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা নিয়ে আসবো সাপোজ। তো এটা করার জন্য আপনি এখন আপনার কাজ কি হবে? আপনার কাজ হইতেছে প্রথমত এটা একটা আফটার কিংবা বিফোর তৈরি করা। এই জন্য আপনি কি করবেন, এই অ্যাঙ্কর ট্যাগকে এসে বলতে পারেন, সরি, আফটার অথবা বিফোর যে কোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। এখানে আফটার বা বিফোর লেখার পরে আমাদের কি করতে হয়? কন্টেন্ট ব্যবহার করতে হয়, মাস্ট। কিন্তু আমরা কন্টেন্টে কিছু রাখবো না, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যখন হোভার করব তখন একটা কিছু স্লাইড হয়ে এটার ভিতরে ঢুকে যাবে, একটা ব্যাকগ্রাউন্ড আসবে, তবে ব্যাকগ্রাউন্ডটা কি হবে? স্লাইড হয়ে আসবে, ঠিক আছে? ওই বাম দিক থেকে ধরেন স্লাইড হয়ে ভিতরে ঢুকবে, এরকম একটা কিছু আমরা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা কি চাই, আমরা এখানে এটা একটা উইথ হাইট দিতে চাই। এই জন্য আমাদের অবশ্যই ডিসপ্লে ব্লক করতে হবে, তা না হলে কাজ করবে না। উইথ দিবেন 100%, বাটনটা যতটুকু ততটুকুই হবে। হাইট কতটুকু হবে? বাটনটা যতটুকু ততটুকুই হবে, তাই হাইটও আমরা দিলাম 100%। এবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার দেন, কিংবা এই কালারও দিতে পারেন। ধরেন এই কালারই কপি করলাম, এখানে এটা পেস্ট করে দিলাম। সেভ করে একটা রিলোড করেন, দেখেন তো আসছে, কিছু একটা পাওয়া গেছে। আচ্ছা, এই জিনিসটাকে এখন আমরা পজিশন করব। বলো তোমার একটা পজিশন হবে অ্যাবসলিউট, টপ থেকে 0 পজিশনে থাকবা আর লেফট থেকে 0 পজিশনে থাকবা। এখন একটা রিলোড করেন তো, কই আছে? উপরে। উপরে টপ থেকে 0, লেফট থেকে 0, উইথ 100%, হাইট 100%। বুঝতে পারছেন? অসুবিধা আছে বুঝতে? তাহলে কি করতে হবে? এইটাকে রিলেটিভ করতে হবে, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে যাকে আফটার দিলাম ওকে এসে বলতে হবে তোমার পজিশন হবে রিলেটিভ। সেভ করে একটা রিলোড করেন, এবার দেখেন আসছে। কিন্তু প্রবলেম কি? কালার মিলে গেছে, দেখা যাচ্ছে না। তার মানে অ্যাঙ্কর ট্যাগের কালারটা চেঞ্জ করে দেওয়া উচিত। অ্যাঙ্কর ট্যাগের কালার কি দিছিলাম? কি দেওয়া যায়? সাদা দিলাম। আচ্ছা, একটা রিলোড করেন তো, দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ হইতেছে জেড ইন্ডেক্স লাগবে। তো জেড ইন্ডেক্স এই ক্ষেত্রে এই আফটারকে মাইনাস করে দেন। আপনি এখানে বলেন আফটার তোমার একটা জেড ইন্ডেক্স হবে -1। সেভ করে একটা রিলোড করেন, এটা নিচে পড়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, তা আমাদের এই অংশ শেষ। কিন্তু এটা তো ব্যাকগ্রাউন্ড কালার শুধু অ্যাড হলো, আমরা তো চাই এটা স্লাইড হয়ে কি হবে? হোভার হবে। এই জন্য এইটাকে বলেন যে তোমার ওকে আমরা পিছনের দিকে পাঠিয়ে দিব। এই জন্য এটাকে বলেন তুমি রাইট থেকে 100% হও, 100%। তাহলে কি ডান দিক থেকে একদম বাম দিকে যাবে? একটা রিলোড করেন, এই আসছে, কিন্তু কালার ভেজাল। তার মানে আমাদের কি করতে হবে? এখানে ওই কালারটাই
রাখতে হবে, অর্থাৎ আমরা এইটাকে এখানেই রাখবো, কিন্তু হোভারে আমরা অন্য কালার পরে সাদা করে দিব, যখন এটা আসবে তখন আমরা এটাকে সাদা করে দিব। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এটা এখন এই পাশে, এইটুকু নিয়ে সমস্যা নেই, হোভার করলে যেন এই পাশে চলে আসে সেটা এখন আমাদের কথা। এখন সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বলতে হবে যখন আমরা বাটনের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটাকে হোভার করব, অর্থাৎ এটাকে যখন হোভার করব তখন কে আসবে, আফটার, তাই এখানে কোলন দিয়ে লিখবেন আবার আফটার। বুঝতে পারছি? এবার কি করবেন, ওকে বলেন যে তোমার রাইট থেকে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর টপ থেকে তো 0 এমনিতেই আছে, তার মানে রাইট থেকে এটা 100% ছিল, এখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। একটা রিলোড করেন, দেখেন হোভার করার সাথে সাথে কি হচ্ছে, 0 হচ্ছে, কিন্তু সময় নিয়ে আসতেছে না। আমাদের কি দরকার, সময় নিয়ে আসুক, এই জন্য কি ব্যবহার করব, ট্রানজিশন। আমরা এখন আবার এই আফটার যেখানে কাজ করেছিল সেখানে গিয়ে কি লিখবো, ট্রানজিশন পয়েন্ট দিলাম 4s দিচ্ছি, দেখি আগে হয় কিনা। সো দেখেন আমরা যখন হোভার করতেছি তখন কি এটা চলে আসতেছে। এই ক্ষেত্রে আমাদের কাজ কি, ওই যে অ্যাঙ্কর ট্যাগের কালার চেঞ্জ করা। তো এই ক্ষেত্রে আমরা এই অংশটুকুকে আবার একটু কপি করব, নিচে এসে পেস্ট করে বললাম অ্যাঙ্কর ট্যাগের কালারটা কি হয়ে যাবে, হোভার করলে সাদা হবে। একটা রিলোড করেন, এই ঠিক আছে, ছেড়ে দিলে এই, কিন্তু এটা কি নরমালি এখানে থাকলে ভালো দেখায়? এই জন্য আমরা কি করব, যেন একটা জিনিস একটা ডিপ থেকে বা একটা এলিমেন্ট থেকে তার কোনো চাইল্ড যেন বাইরে বের হইতে না পারে বা ভিতরে ঢুকতে না পারে, সেজন্য কি করতে হয়, কি করতে হবে না, দরজা জানালা বন্ধ করতে হবে। কারণ এটা কেমনে করে, ওভারফ্লো দিয়ে করে। ওভারফ্লো কি করতে হবে, হিডেন করতে হবে, কার, প্যারেন্টের। তো প্যারেন্ট কোনটা, এ। এইখানে গিয়ে আমরা বলবো তোমার ওভারফ্লো হিডেন, সেভ করেন। এগুলো সবই কিন্তু আমাদের দেখা ছিল, জাস্ট হচ্ছে এখন অ্যাপ্লাই করতেছি। এখন দেখেন রিলোড করলাম, আমাদের বাটন রেডি। বুঝতে পারছি? এটা আমি বাম দিকে আনছি, বাম দিক থেকেই আনতে হবে এমন কোনো কথা আছে? আপনি ডান দিক থেকে আনতে পারতেন, চাইলে উপর থেকে নিচে নামাইতে পারতেন, আবার নিচ থেকে উপরে তুলতে পারতেন। কোনটা, জেড ইন্ডেক্সের কাজ হচ্ছে যখন একাধিক এলিমেন্ট পজিশন থাকে তখন ওই পজিশন থাকা অবস্থায় কাকে আমরা উপরে তুলবো আর কাকে আমরা নিচে রাখবো। যখন আমরা কাউকে উপরে নিচে করতে চাই তখনই ওই জেড ইন্ডেক্সের ভ্যালু দিতে হবে। যেহেতু এটা উপরে উঠে গেছিল তাই এটাকে ঠিক এটার পরে নামানোর জন্য আমরা এটাকে কি করে দিলাম, -1 করে দিলাম, যেন এটা নিচে চলে যায়। -1 দিতে পারেন, কিংবা যে এইটাকে আপনি হচ্ছে যে বাড়ায় দিতে পারেন। ঠিক আছে, কখনো -1 এটাকে নিচে পাঠাইতে চাইছি তাই মাইনাস ব্যবহার করছি। যদি কোনো কিছুকে উপরে তুলতে চাইতাম তখন পজিটিভ ভ্যালু দিতাম, ধরেন তখন তাকে দিতাম 9, 10। হ্যাঁ, লেয়ারের মতো অনেকটা। আচ্ছা, ওই যারা গ্রাফিক্স বুঝে তারা লেয়ার, ঠিক আছে। আচ্ছা, তো যাকে আমি জেড ইন্ডেক্স দিয়ে যার ভ্যালু বেশি রাখবো সে কি থাকবে, উপরে থাকবে। ওকে, এই হচ্ছে বিষয়। জি, বিফোর আফটারটা মেনুর মধ্যে কেন ইউজ করা হয় না? বিফোর আফটারটা মেনুর মধ্যে কেন হয়, কোন ক্ষেত্রে? মেনুর মানে অনেক ক্ষেত্রেই হইতে পারে। অনেক ক্ষেত্রে হয় মেনুর মধ্যে, সাব মেনুর ক্ষেত্রে যে এরকম অ্যারো বানানোর জন্য হয়। এটা একটা ওয়ে যে আমি ওই সাব মেনু আসলো অ্যারো দিয়ে একটা উপর একটা অ্যারো রেখে দিলাম, এটার জন্য বিফোর আফটার ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এটা একটা কাজ। তারপর ধরেন আমরা হচ্ছে এই ধরনের হোভার করার জন্য বা কোনো একটা ইফেক্ট তৈরি করার জন্য, সেটার জন্য আমরা হচ্ছে যে বিফোর আফটার ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর কি আরো অনেক অনেক কারণ আছে যেগুলো আমরা বিফোর আফটার দিয়ে মানে পরে আনতে পারি। টেকেন সিস্টেম, এই যে এখানে আসি। হ্যাঁ, বল। কোনটা, এই যে এটাকে, এই যে এটাকে পুরোটাকে নাকি এই যে এই ছোটটাকে? পুরোটাকে। এটা একটা ডিভ, এটা একটা ডিভ। ঠিক আছে, পুরোটা হচ্ছে একটা ডিভ। এই ডিভটা আমরা ওই অ্যালাইনের মধ্যে রাখবো। ঠিক আছে, ওই ডিভের মধ্যে এই লেআউটটা আপনি বানান। ঠিক আছে, আমরা যেমন কি করছি, শুধু ইউএল বানাইছি, এখানে ইউএল না বানাই কি বানাবো, এরকম একটা ডিভ বানাবো। বুঝতে পারছি, একই কাজ, শুধু এলাইয়ের ভিতরে আমরা একটা নতুন ডিভ বানাবো, কারণ এই ডিভের মধ্যে অনেক কিছু রাখবো। ওই ডিভটাকে এবার এইভাবে এই লেআউটে বানান। তারপরে বলেন যখন এটাকে হোভার করা হবে তখন এই ডিভটা দেখা যাবে। আর আমরা এখন কি করছি, হোভার করা হলে ইউএল কে দেখা যাবে, আর ওই ক্ষেত্রে কি করব, হোভার করলে ডিভ কে দেখা যাবে। ঠিক আছে, আমরা কিন্তু কাজ করছি, বাট আমাদের এখন প্র্যাকটিস করলেই আপনার মাথায় ঢুকে যাবে যে কোন জিনিসটা কখন কোনটা ইউজ করতে হবে, আর কিছুই না। ওকে,
আচ্ছা, গেল বাটন। এই ধরনের কাজ আপনি কোন ইমেজের উপরেও নিয়ে আসতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার আসেন, ধরেন আমরা একটা ইমেজের উপরে এই জিনিসটা অ্যাপ্লাই করি। একটা ইমেজ পিক যাবে, এখানেই যান, ধরেন এখানে লেখেন প্রোফাইল, প্রোফাইল পিকচার এরকম লেখেন, বা প্রোফাইল ফটো লিখে সার্চ করেন, কিছু একটা লিখে সার্চ করেন, দেখেন কোনো ছবি টবি পাওয়া যায় কিনা। কি আসছে এগুলো? প্রোফাইল পিকচার কেমন হয় না? একটা একটু চাচ্ছিলাম একটু প্রফেশনাল, এই যে এই ধরনের একটা ইয়ে চাচ্ছিলাম। ওইটা নেওয়া যাবে না, ওইটা তো প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হবে। না, এটা দেখা প্রফেশনাল মনে হইতেছে না। আচ্ছা যাই হোক, এখান থেকে একটা নেন, কোন একটা নেন, এটা নেন না, অথবা এটা নেন, সাপোজ এটা নেন। ধরেন এটা। এখন আমরা যেটা করব, এটা ডাউনলোড হোক, এইখান থেকে কন্ট্রোল এক্স, তারপর হচ্ছে এইখানে এসে পেস্ট, একটা নাম দেন, ধরেন PRO এরকম দিয়ে রাখলাম। এবার আমরা এইটাকে আমাদের এখানে নিয়ে আসব। আচ্ছা, একটা ডিভ ট্যাগ নেন, ডিভের একটা ক্লাস দেন। আমরা একটা ডিভি নিলাম, এটার মধ্যে নাম দেন হচ্ছে প্রো সাপোজ। এটার মধ্যে একটা অ্যাঙ্কর, এবার হচ্ছে যেটা করবো, একটা ইমেজ নিব। তো একটা ইমেজ নিলাম, ইমেজের মধ্যে কল করেন img/pro.jpg, এবার ধরেন এখানে প্রো। এবার যেটা করতে চাই সেটা হচ্ছে আপনার সিএসএস এর মধ্যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সেটাও করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিলে তো সমস্যা হয়। আমরা যদি ধরেন রেসপন্সিভের সময় অনেক সময় আমরা যদি ইমেজটাকে কাভার টাভার করি, তো দেখা যায় যে সব পুরোটা ইমেজ কিন্তু সব সময় আসবে না। ধরেন যদি প্রোফাইল পিকচার হয়, সিএসএস এ শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রেই আনবো, অন্য কোনো কিছুর ক্ষেত্রে আমরা আনবো না, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে অবশ্যই ইমেজ দিয়ে করবো। ব্যাকগ্রাউন্ডে ইমেজ তখন আনবো যদি ধরেন যে উপরে কিছু একটা রাখতে টাকতে চাচ্ছি, বা আপনি যদি চান যে না আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ আনবোই না, সেটাও করতে পারবেন, কারণ আপনি পজিশন জানেন। পজিশন দিয়েও কিন্তু আপনি, যেমন এখন কিন্তু এই ইমেজের উপর আমরা কিছু আনবো, ঠিক আছে, এই ইমেজের উপরে আমাদের কাছে এখন কিছু আসবে, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কি যে আপনার আমরা পজিশন করে আনবো। তো পজিশন করে ওটার উপরে বসাইতে পারি, আমরা জানি যে একটা জিনিসকে আরেকটা জিনিসের উপরে রাখা যায়। ওকে, তো আমরা এখানে একটা নিলাম, ভিতরে একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দেন, ক্লাসের নাম দিলাম প্রো ওভারলে, এরকম একটা নাম দিলাম। ওকে, আপাতত এটাকে ফাঁকা রাখেন। এবার দেখেন ব্রাউজারে যান, একটা রিলোড করেন, আসছে। এবার ইমেজটাকে মাঝের দিকে নিয়ে আসেন। মাঝের দিকে নিয়ে আসার জন্য মানে আপনার ডিভটাকে আর কি, ডিভের নাম হচ্ছে প্রো। তো আপনি এখানে কি করবেন, কল করবেন ডট প্রো, তারপরে বলেন তোমার একটা উইথ হবে কতটুকু, ধরেন 20% একটা উইথ হবে। তারপরে কি হবে, মার্জিন হবে, মার্জিন উপরে 0, ডানে বামে অটো, নিচে আপাতত 100 পিক্সেল দিলাম যেন একটা স্পেস তৈরি হয়। এই ইমেজ নরমালি হচ্ছে ওই 100% যে ম্যাক্স উইথ দেওয়া ছিল ওই অনুযায়ী এটা পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ইমেজ। এখন আমরা চাই যখন এই ইমেজের উপর আমরা হোভার করব তখন কিছু ঘটবে। আমরা এখন আফটার বিফোর দিয়ে করব না, আমরা একটা এক্সট্রা ডিভ নিছি, ডিভের নাম কি প্রো ওভারলে। এটার মধ্যে আপাতত কিছু রাখি নাই, এটা আপাতত ফাঁকাই থাকুক, জাস্ট এই ডিভটা নিয়ে আমরা এখন কাজ করব। হ্যাঁ, তো আমরা এখানে কল করব হচ্ছে ডট প্রো ওভারলে। এটাকে বলবো তোমার একটা হাইট হবে 100%, তোমাকে বলবো একটা উইথ হবে 100%। এই কাজটা আফটার দিয়ে করা যাবে বা বিফোর দিয়ে করা যাবে, বাট আমরা এখন একটা ডিভ নিয়ে করতেছি, একটা ভিন্ন কারণ আছে, ঠিক আছে। সেভ করলাম, মানে দেখাই আগে। একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ডের কালার একটা কিছু দিয়ে দেন, ধরেন ব্ল্যাক, তো এখানে দিলাম ব্ল্যাক। এবার কিন্তু যদি সেভ করে একটা রিলোড করি তাহলে কিছু পাবো না, দেখেন আসে নাই, কারণ একটা ডিভের হাইট 100% দিলে এটা আসে না। কারণ 100% দিবেন তখনই দেওয়া যায় যখন এই ডিভটা পজিশন করা থাকবে, পজিশন না থাকলে 100% দিলে সে পার্সেন্টেজ কিভাবে কাউন্ট করবে,
কারণ এটা অনেক আসতে থাকবে। এই জন্য আমরা এই জন্য যেটা করব সেটা হচ্ছে অবশ্যই এটাকে এখন পজিশন করে অ্যাবসোলিউট করে দিব, দেন টপ থেকে একটা বলেন আর সাপোজ রাইট থেকে বলেন 0। এখন এটা কই থাকবে? একেবারে উপরে, ওই যে ব্ল্যাক কালারের ঠিক আছে, ঘর অন্ধকার হয়ে যায়। ও ফাইন। তো যাই হোক, এবার যেটা করবেন সেটা হচ্ছে রিলেটিভ করবেন কাকে? ওর প্যারেন্ট ডিফকে। দেখেন প্যারেন্ট ডিফ কোনটা? প্রো না, ইমেজের ভিতরে কি নিছি? ইমেজের সাথে ওর রিলেশন কি? সিবলিংস। আচ্ছা, তো এখানে এসে বলেন যে তোমার পজিশন হবে রিলেটিভ, সেভ করে দেন, একটা রিলোড করে দেন। এখন আমরা চাই এই যে জিনিসটা আছে না, এটার যে হাইট দিছি না 100, এটা 0 থাকবে, এটা যে উইথ দিছি এটা 0 থাকবে। তাহলে হাইট উইথ 0 হওয়াতে এটাকে দেখা যাবে? দেখা যাবে না। আমরা চাই যখন হোভার করবে তখন ওটা আসবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা বলবো যখন প্রো নামের ডিফটাকে হোভার করব, প্রো কোলন হোভার স্পেস ডট প্রো ওভারলে। এবার এখানে কি করব? এটার একটা হাইট দিব 100%, এটার একটা উইথ দিব 100%। তো সেভ করে আমরা যখন রিলোড করব তখন দেখেন হোভার করার পরে কি এটা আসতেছে। সমস্যা আছে বুঝতে? কিন্তু আমরা চাই কি সময় নিয়ে আসুক, সেই জন্য এই প্রো ওভারলেকে আমরা কি করব? ট্রানজিশন ব্যবহার করব। তো এখানে এসে বলেন তোমার একটা ট্রানজিশন হবে 0.5s। সেভ করে একটা রিলোড করেন। এখন দেখেন যখন আমরা হোভার করতেছি তখন এটা একটা কোণা থেকে আসতেছে। এবার বলেন তো কোণা থেকে কেন আসতেছে? কারণ আমরা টপ থেকে 0 আর রাইট থেকে 0 বলছি, তাই কোণা দিয়ে আসতেছে। যদি আমরা বলতাম টপ থেকে 0 আর লেফট থেকে 0 তাহলে এই কোণা দিয়ে আসতো। যদি বলতাম টপ থেকে বটম থেকে 0 রাইট থেকে 0 তাহলে এই কোণা দিয়ে আসতো। আমরা যদি চাই মাঝখান দিয়ে আসবে তাহলে কি করতে হবে? এবার প্রশ্ন আপনাদের কাছে। তাহলে রাইট, ট্রান্সফর্ম ট্রান্সলেট এখন ব্যবহার করতে হবে, তা নাহলে তো মাঝখানে আসবে না। ঠিক আছে, তার মানে আমরা যদি এখন এখানে বলি টপ থেকে আর লেফট থেকে দুই জায়গায় কি হবে না 50%, এটা যদি বলি তাহলে কিন্তু এটা দেখেন, বুঝছেন অবস্থা? বুঝছেন? তাহলে এইখান থেকে তো হবে না, আমাদের কি করতে হবে? যদি আমরা পজিশন করে বলে দেই যে এটা কই থাকবে, সেই জন্য আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে বলতে হবে যে তোমার ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50%। এবার সেভ করেন, এখানে সেমিকোলন দিয়ে সেভ করেন, একটা রিলোড করেন। বুঝতে পারছি? এবার এটা মাঝখান থেকে আসবে। ওকে, এখন এটা যে আসতেছে আমরা চাচ্ছি কি এটা তো একদম পুরো ইমেজটাকে মানে ঢেকেই ফেলতেছে। আমরা চাচ্ছি ইমেজ যেন একটু দেখা যায়, এটা যেন একটু মানে ঝাপসা থাকে। এই জন্য এই কালারটাকে আমরা হচ্ছে একটু ট্রান্সপারেন্টে যাব, মানে পুরোপুরি ট্রান্সপারেন্ট করে দিলে স্বচ্ছ হয়ে যাবে। কিন্তু আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? অপাসিটি ব্যবহার করতে পারি। কিন্তু অপাসিটিতে একটা সমস্যা আছে, যদি এই ডিভের মধ্যে অন্য কিছু থাকে তাহলে ওইটার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, ওইটারও অপাসিটি কমে যাবে। এই জন্য আমরা অপাসিটি ব্যবহার না করে এইখানে এই কালারটা আমরা আরজিবি মোডে দিব। ঠিক আছে, তো আরজিবি দেওয়ার জন্য ধরেন এখানে কি আছে? কালো কালার। এই কালো কালারের আরজিবি কি সেটা আমরা কেউ জানি না। এখন এটা জানবো কিভাবে? এটা জানার জন্য আমরা এই কোডটাকে কপি করব। কপি করে গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব হেক্স 2 RGBA, এটা লিখে সার্চ করেন, তাহলে একটা ক্যালকুলেটর আসবে এখানে। এটার উপরে ক্লিক করলে যে এইখানে আপনি আপনার হেক্স কোডটা দিয়ে দিবেন, দেন এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে আরজিবি এর কোডটা পেয়ে যাবেন। এই কালারের আরজিবি, যেই কালারই হোক না কেন সেটার আরজিবি পেয়ে যাবেন। তবে আমরা আরজিবি নিব না, আমরা আরজিবি এ নিব, কারণ আমরা এইটুকু নিলে শুধু কালারটা আসবে। আর আরজিবি এ যদি নেই তাহলে এখানে এর মান থাকবে। এইখানে আমরা যা কমাবো আস্তে আস্তে অপাসিটি, ওই শুধু ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা কমবে। এখন কিন্তু পুরো ডিভের অপাসিটি কমতেছে না। যদি সরাসরি অপাসিটি নামক একটা প্রপার্টি আছে সেটা ব্যবহার করি তাহলে পুরো ডিভেরটা কমবে, ডিভের ভিতরে যে কন্টেন্ট থাকবে সেটারটাও কমবে। এই জন্য আমরা এইভাবে ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। সো এইটাকে কপি করে নিয়ে যাব, কপি করে নিয়ে এখানে পেস্ট করতে, সরি এখানে না, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের এখানে পেস্ট করে দিব।
RGB, আর এর মান হচ্ছে 0, জি এর মান 0, বি এর মান 0 ব্ল্যাক কালারের জন্য, আর 1টা হচ্ছে আলফা। এটার হচ্ছে মান এখন কি দিব, এইখানে আমরা এখন ব্যবহার করব ধরেন 0.5। সেভ করে দেন, এখানে একটা রিলোড দেন, 0 দিলে একবারে স্বচ্ছ হয়ে যাবে, তাই জন্য 0.5 দিলাম। তো দেখেন এখন আমরা যখন একটু হোভার করতেছি তখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটা ওভারলে আমাদের এটার উপরে তৈরি করতেছে। বুঝতে পারছি? আচ্ছা, ওরে বাপরে, আজকে অনেকক্ষণ টানা কথা বললাম। এই পর্যন্তই থাকবে, আরেকটু করানোর ইচ্ছা আছে? এতটুকুই থাকবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের একটু সময় আছে, তো একটু দেখাই, আর একটু 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 এই ডিপের উপরেই করবো, নতুন ডিপ নিব না। এবার আমরা ব্যবহার দেখব আইকনের। আইকন কি, আমরা অনেক সময় দেখব বিভিন্ন জায়গায় আইকন থাকে। এই যে দেখেন এখানে ফেসবুকের আইকন আছে, লিঙ্কডইনের আইকন আছে, এরকম আইকন ব্যবহার করতে হয়। আমরা চাচ্ছি যখন এটার উপরে হোভার করব, একটা অংশ এরকম বাম দিক ডান দিক থেকে বা বাম দিক থেকে স্লাইড হয়ে আসবে, সেখানে তার ফেসবুকের আইকন, ইউটিউবের আইকন বা মানে সোশ্যাল আইকন গুলো দেখা যাবে আর কি। ঠিক আছে, না এটা দিয়ে করতে পারবো। তো এটা জাস্ট চলে আসবে এদিক দিয়ে, এদিকে ধরেন উপর নিচে প্রথমে ফেসবুক থাকবে, তারপর ইউটিউব থাকবে, তারপর লিঙ্কডইন থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, এরকম আইকন থাকবে। ক্লিক করলে তার প্রোফাইলে চলে যাব, এরকম কিছু। তো সেটার জন্য আমাদের এখন প্রথম কাজ হইতেছে, এখানে যা কিছু করছেন আপাতত এখানে সবকিছু ফেলে দেন। আমাদের ওভারলে আপাতত এখান থেকে ফেলে দিলাম। উপরের এটার হাইট উইট এগুলো থাকবে, কারণ এটার মধ্যে তো আমাদের ইমেজটা আছে। ওকে, এখন রিলোড করে যদি হোভার টোভার করে কিছু পাবো না। ওকে, এবার কাজ হচ্ছে আমরা আইকন ব্যবহার করা শিখবো। আইকন ব্যবহার করার জন্য আমাদের ব্যবহার করতে হয়, সবাই যেটা সবসময় ব্যবহার করে সেটা হচ্ছে ফন্ট অসাম। fontawesome.com এ চলে যাবেন। আচ্ছা, fontawesome.com এ আসার পরে এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, প্রথমে একটা কিট নিতে হবে। ওদের এটা ব্যবহার করার জন্য আমাদের ওদের একটা কোড আছে, জাভাস্ক্রিপ্ট কোড দেয়, আগে ছিল সিএসএস কোড দিত। তো আমাদের এখন ওই জাভাস্ক্রিপ্ট কোডটা নিতে হবে। কোথা থেকে নেবেন? এই যে স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনার ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে এই যে আইকন ইয়াটা এখন ডিসেবল আছে, সেটা এখন এনেবল হয়ে যাবে। এখানে একটা ইমেল দেই, ধরেন আমি এখানে লিখলাম techandsis.nahid@gmail.com। এখানে ক্লিক করলে আমার ইমেইলে হচ্ছে একটা মেইল যাবে, তারপরে সেটা অনুসরণ করতে হবে। একটা ইমেল দিয়ে আপনি একবারে নিতে পারবেন এবং ওইটা নিয়ে সারা জীবন ইউজ করবেন, ওইটাকে রেখে দিতে হবে আর কি আপনার কাছে। ঠিক আছে, বারবার দিতে পারবেন না। তো আমার এই ইমেল দিয়ে নেওয়া অন্য কোনো ব্যাচে দেখাইছিলাম কিনা আমার খেয়াল নাই। আচ্ছা যাই হোক, আমরা দেখি। এখানে ক্লিক করলে যদি নেওয়া হয়ে থাকে তাহলে বলবে অলরেডি নিয়ে নিচ্ছেন, এবার ভাগেন। ঠিক আছে, আচ্ছা এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আমাকে বলতেছে কি, আমাকে হচ্ছে যে চেক ইউর ইমেল, তার মানে দিছে, তার মানে আমি এখন আমার ইমেইলে যাব। তাহলে এখানে ইয়ে করেন, জিমেইলে যাই আমি। আসেন, এটা কার জিমেইল রে ভাই? না না, এটা সেটা না, সাইন আউট। এই যে এটা আছে আছে। এটা কই গেছি? জিমেইলে যান। এই যে দেখেন ফন্ট অসাম, এটার উপরে ক্লিক করেন। ওকে, কনফার্ম করতে হবে এখানে ক্লিক করে। করলাম, পাসওয়ার্ড দিতে বলতেছে এখন আবার। দিলাম, একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। থ্যাঙ্কস। আরো কিছু করতে হবে? এখানে কি একটাও আছে? একটাও দিব না, নো থ্যাঙ্কস। এইবার দেখেন এই যে একটা কিট দিছে, দেখছেন? এই যে কপি কিট করে ক্লিক করে কপি করে নিতে হবে। এইটাকে এখন আপনার ওয়েবসাইটে, আপনার ইয়াতে কোডে নিয়ে যেতে হবে, HTML এ। HTML এ এসে বডিটা যেখানে শেষ হয়েছে তার ঠিক উপরে একটা কমেন্ট করবেন। প্রথমে কমেন্টের মধ্যে লেখেন ফন্ট অসাম জেস, কিংবা লেখেন কিট। এটা ঠিক নিচে পেস্ট করে দেন।
এটা পেস্ট করে দিলেই ওদের এখানে যে আইকনগুলো আছে ওদের ওয়েবসাইটে, এই আইকনসে গেলে আইকনগুলো দেখতে পারবেন। এখানে ক্লিক করে আইকনে যান, আসতে একটু সময় নেবে। এখন ওরা ডাউনলোড দেয় না, আগে সিএসএস দিত, এখন সিএসএস দেয় না, এখন জাভাস্ক্রিপ্ট। কোথা থেকে করছেন, কোথায় বলেন, দেখেন আমি তো খুঁজেই পাই না ডাউনলোড, বলেন কোন জায়গায় আছে। আচ্ছা কোথায়, এই যে এটা, আচ্ছা ডাউনলোড, তাহলে আচ্ছা ডাউনলোড অপশন যদি থাকে তো ডাউনলোড করেও করতে পারেন, ঠিক আছে। তবে ডাউনলোড করলে যেটা হবে সেটা হইতেছে আপনার ফাইল বাড়বে, ঠিক আছে। তো এই জন্য সিডিএন, যেটাতে সিডিএন পাবেন সেখানে সিডিএন ইউজ করবেন, ওকে। আরেকটা বিষয় আছে, ওরা যে জাভাস্ক্রিপ্ট কোডটা দিছে, এটা দিলে আপনার হচ্ছে যে ওরা নতুন নতুন যে আইকনগুলো আনছে সেগুলো পাবেন। এখানে কিছু কিছু আইকন আছে যেগুলো হচ্ছে নতুন আসছে, সেগুলো পাবেন। তবে পুরাতন আরো অনেক ছিল, সেটা সিএসএস কোড দিয়ে হইতো। তবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করলে কোডটা একটু দেরিতে আসে আর কি, ঠিক আছে, মানে আইকনগুলো একটু সময় নিয়ে আসে। আমি একটু দেখাই। ধরেন আপনি এখান থেকে একটা ইউজ করবেন, আপনার এটা লিঙ্ক করা হয়ে গেছে, এখন জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে কপি হয়ে যাবে। জাস্ট এই যে কোডটা কপি করবেন, এই আইকনটা যেখানে বসাবেন সেখানে চলে আসবে। ধরেন আপনি এই ওভারলের মধ্যে বসাতে চাচ্ছেন, তো সেভ করার পরে যদি আপনি আপনার ব্রাউজারে এসে রিলোড করেন তাহলে দেখবেন আইকনটা আসবে, কিন্তু সময় নেবে। এই যে দেখেন আসছে, একটু পরে আসছে আর কি, হালকা একটু সময় নেবেন। আর সিএসএসটা ব্যবহার করলে তাড়াতাড়ি চলে আসে। সিএসএস এর সিডিএনটা কই পাবেন আমি দেখাই দিচ্ছি। এই ওয়েবসাইটটাতে আসবেন, ওই যে যেভাবে আসছিলাম এই পেজে, এখানে আসবেন। এখানে আসার পরে দেখেন এই যে ফন্টসন সিএসএস 5.8.2, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ড্রাইভে আমি এটা রেখে দিছিলাম আর কি, এই যে এটাকে ডাউনলোড করে নেবেন, অথবা এটার উপরে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এই যে এটা আছে না, এটা কপি করবেন। এটা হচ্ছে সিএসএস সিডিএন, এটা জাস্ট কপি করে নিয়ে আপনার, যেহেতু সিএসএস তাহলে বডির নিচে রাখবো না, আমরা কই রাখবো, হেডের মধ্যে। এই হেডে আমরা আমাদের যে সিএসএস ফাইলটা আছে তার ঠিক উপরে আমরা পেস্ট করে দিব। এটা দিলেও হবে, এটা দিলেও কোনো সমস্যা নেই। তবে এখানে এটা দিলে একটা ছোট্ট সমস্যা আছে, নতুন যে আইকনগুলো আসতেছে সেগুলো পাবেন না। কারণ নতুন আইকনগুলো নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কি করবেন, ওই যে জাভাস্ক্রিপ্ট ইভেন ডাউনলোড করে নিলেও যখন ডাউনলোড করছেন ওই পর্যন্ত যেগুলো ছিল সেগুলো পাবেন, ফিউচারে যেগুলো আসবে সেগুলো পাবেন না, এটাও মনে রাখবেন, ঠিক আছে। এই জন্য মানে আপনার জাভাস্ক্রিপ্ট কোডটা ব্যবহার করা ভালো। তবে আপনার ওয়েবসাইট যখন আপনি তৈরি করলেন, এরপরে আপনার যে আইকনগুলো লাগলো সেগুলো যদি আপনি নেন, তাহলে তো ওটা বাকিগুলো আপনার তো ফিউচারে কোনটা আপলোড হচ্ছে না হচ্ছে সেটা আপনার দরকার পড়তেছে না, বুঝতে পারছি। তো যদি এই সিএসএস দিয়েই আপনার পছন্দের গুলো হয়ে যায় তাহলে তো পেয়েই গেলেন, সেই ক্ষেত্রে আর আপনার এই স্ক্রিপ্টটা না নিলেও চলবে। তো এখানে দেখেন, আমরা যদি এটাকে আবার একটু ফেলে দিই, ধরেন এটাকে ফেলে দিলাম, বাদ দিলাম, সেভ করেন। সেভ করে কই জানি, এই যে এখানে একটা রিলোড করেন, দেখেন আসতে একটু দেরি হয়েছে, দেখছেন। এখন আসি, এটাকে ফিরায় নিয়ে আসি, কন্ট্রোল জেড, আর জাভাস্ক্রিপ্টটাকে ফেলে দিই, সেভ করেন, একটা রিলোড করেন, দেখছেন কোনো লোড নাই, কারণ জাভাস্ক্রিপ্ট লোড নিতে একটু সময় নেয়, এটা হচ্ছে বিষয়। এই জন্য যদি সিএসএস দিয়ে হয়ে যায় তাহলে এটাই নিবেন। আর যদি জাভাস্ক্রিপ্ট সিএসএস দিয়ে আপনার পছন্দের আইকন আপনি নিতে পারতেছেন না এমন হয়, সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট নেবেন। তো ওকে, দুইটাই দেখাইলাম। আমরা আপাতত কোনটা নিতেছি তাহলে, সিএসএসটা। ওকে ফাইন। তো এটা এখান থেকে এইটাকে জাস্ট কাট করে এখন নিয়ে যাব কোথায়, এইখানে। কমেন্ট করে রাখা ভালো যেন পরবর্তীতে বুঝতে পারেন। আচ্ছা, এবার যেই আইকন দরকার সেই আইকন নিয়ে আসেন। ধরেন প্রথমে কোনটা নিব, ফেসবুক। সার্চ করেন এই যে এখানে লেখেন ফেসবুক লিখে সার্চ করার পরে এটা আসুক, এখানে ক্লিক করেন ফেসবুকের আইকনে, যেটা পছন্দ। একটা ব্যাপার বলে দিই, এখানে সবগুলো কিন্তু ফ্রি না। যেমন এই যে যেটার উপরে মাউস নিলে দেখবেন প্রো, সেটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু আপনাকে টাকা দিয়ে নিতে হবে। আমরা টাকায় যাব না, আমাদের তো ফ্রিটাই আমাদের হয়ে যায়, ফ্রিতে আমাদের যে আইকন দরকার হয় সেগুলো ফ্রিতেই পাওয়া যায়। তাই আমরা ফেসবুকে এসে ক্লিক করলাম, কপি করলাম, দেন কোথায় বসাইতে চাই সেখানে বসাই দিব। আমরা বসাবো কোনটায়, প্রো ওভারলের মধ্যে। এইখানে এই ফেসবুক আইকনে ক্লিক করলে কোন একটা জায়গায় যাবে না, তার ফেসবুক প্রোফাইলে যাবে না। এই জন্য এখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। বেটার হয় একটা লিস্ট ক্রিয়েট করে নেওয়া,
ঠিক আছে, যেহেতু অনেকগুলো আসবে তাহলে তো একটা লিস্ট, সোশ্যাল আইকনের লিস্ট, এই জন্য আমরা এটা করব। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আপাতত হ্যাশ দিয়ে রাখেন, কিন্তু এখানে কি থাকবে, তার ফেসবুক প্রোফাইল লিংক। কার ফেসবুক, যার ছবিটা দেখতেছেন তার, এখন তারা তো চিনি না এই জন্য হ্যাশ দিয়ে রাখেন। এখানে এসে পেস্ট করে দেন, সেভ করেন আর ব্রাউজারে গিয়ে একটা রিলোড দেন। এই যে আসছে। এইভাবে এই এলআইটাকে কপি করেন, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, 4টা নিলাম। একটা গেল ফেসবুক, তারপরে নেন হচ্ছে এখানে আমি কেটে দিলাম ইনস্টাগ্রাম। দেখেন তো আসছে কিনা ইনস্টাগ্রাম, এই যে আসছে 2 নাম্বারটায়। 3 নাম্বারটায় এইখান থেকে এই পর্যন্ত কেটে দেন, লেখেন হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনটা শুধু লিঙ্কডইন লিখলে আসবে না, একটা রিলোড করেন। ও আসছে না, আসছে কিন্তু হইতেছে যেটা চাচ্ছিলাম সেটা আসে নাই, একটা ব্যাকগ্রাউন্ড কালার সহ আসছে, দেখছেন? এটার মধ্যে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কোনটা? না, অ্যাঙ্কর ট্যাগের জন্য না, দেখাই। আমরা যদি একটু সার্চ করি, কোথায় যেন লিঙ্কডইন লিখে, দেখবেন এটার কয়েক রকমের আছে। লিঙ্কডইন লিখে সার্চ করেন। লিঙ্কডইন লিখে সার্চ করার পরে দেখেন এই যে এটা আসছে। আমাদের দরকার এইটা। এটা কেন দরকার? কারণ আমরা অন্য যে 2টা নিছি সেগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড ছিল না, দেখছেন ফাঁকা। তাহলে এক একটা এক এক রকম নিলে কিন্তু ওয়েবসাইটটা দেখতে ভালো লাগে না। ঠিক আছে, এই ছোট ছোট বিষয়ের কারণেই দেখবেন ওয়েবসাইট কেন জানি ভালো লাগতেছে না, বুঝবেন না। মূলত এই জিনিসগুলো একটু ঠিকঠাক রাখতে হবে। আচ্ছা যাই হোক, এটার নাম কি দেখেন, লিঙ্কডইন হাইফেন ইন। তার মানে আমাদেরকে এইখানে এই লিঙ্কডইনের পরে হাইফেন দিয়ে কি লিখতে হবে, ইন। আরেকটা নেন টুইটার, সেভ করে দেন, ব্রাউজারে যান, একটা রিলোড দিয়ে দেন, এই আসছে। এই 4টা আইকনকে আমরা কি চাই, হোভার করলে সাপোজ এদিক দিয়ে স্লাইড হয়ে আসুক। এই কারণে এইগুলাকে এখন স্টাইল করতে হবে আজকে। তো স্টাইল করার জন্য সময় নিতে গিয়ে মনে হয় বেশি সময় নিয়ে নিছি আজকে, তাই না? আচ্ছা, এটা শেষ করেই দেই যেহেতু ধরছি। তা আমরা এটাকে কপি করলাম। কপি করতে হবে না, এগুলো তো নেওয়াই আছে। তো আমরা যেটা করব সেটা হইতেছে এই ওভারলের মধ্যে, এখানে কপি একটু করতেই হবে। যাই হোক, প্রো ওভারলের মধ্যে কি আছে এখন, ইউএল নিলাম, ইউএল কে, তারপরে কন্ট্রোল ডি নিলাম, এখানে বললাম এলআই, আবার কন্ট্রোল ডি নিলাম, এখানে বললাম অ্যাঙ্কর ট্যাগ। প্রথমে ইউএল কে বলেন লিস্ট স্টাইল নান, সেভ করে ব্রাউজারে রিলোড করেন, হয়েছে। এবার বলেন যে এলআই গুলাকে বলেন যে তোমার একটা প্যাডিং হবে 10 পিক্সেল করে, উপরে নিচে ডানে বামে দিলাম, একটা প্যাডিং আসছে। এবার আমরা চাইতেছি এগুলা পজিশন হোক, তো আমরা পজিশন করব কাকে, ওভারলে মানে ডিভটাকে। তো বলবো পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 0 পজিশনে থাকবা, সরি আর রাইট থেকে, ডান দিক থেকে আনতে চাচ্ছি যেহেতু, তাই রাইট থেকে 0 পজিশনে থাকবা। না যাবে না, কারণ আমাদের তো ওই যে উপরে রিলেটিভ ছিলই, এই জন্য আর যাচ্ছে না। এখানে দেখেন এই যে এই কোণায় চলে আসছে। আমরা চাচ্ছি কি হোভার করার পরে আসবে। আচ্ছা, বা এটাকে আরেকটু সুন্দর করে করতে চাচ্ছি আর কি, সাজাইতে চাইতেছি। আচ্ছা সাজাই আগে। এই ওভারলে যেটা আছে না, কোনটা যেন, যে ওভারলে, এটাকে বলেন তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। ব্যাকগ্রাউন্ড দেন ওই যে কালো, RGBA, তার মানে লেখেন RGBA ফার্স্ট ব্র্যাকেট 0,0,0.5। ও আচ্ছা, এখানে একটা কমা হবে, আর একটা হচ্ছে এই, ওইটাকে জাস্ট লিখলাম আর কি। আমরা ওই যে ক্যালকুলেটর থেকে যেটা নিয়ে আসছিলাম সেটাই লিখে দিলাম। তো আমরা যদি এটা দেই তাহলে দেখবো যে ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে। আসছে, দেখছেন? আচ্ছা, আমরা চাইতেছি এটার একটা হাইট হবে, একটা হাইট দিলাম 100%। এখন দেখবেন এটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে অ্যাঙ্কর ট্যাগগুলোর কালার চেঞ্জ করে দিতে চাচ্ছি। অ্যাঙ্কর ট্যাগে আসেন, এসে বলেন তোমার একটা কালার হবে সাদা, সেভ করে একটা রিলোড দিলাম, আসছে। এখন আমরা কি চাই, যে আপনার এগুলা মাঝ বরাবর থাকুক। মাঝ বরাবর না হলে উপরে, শুধু উপরেও খারাপ লাগতেছে না, বা চাচ্ছি যেহেতু হাইটটা বেশি তাই মাঝ বরাবর থাকুক। সেই ক্ষেত্রে আমরা কি করব, ইউএলটাকে, পুরো ইউএলটাকে মাঝে আনবো। বুঝেন, আমরা কিন্তু এলআই গুলোকে আনতেছি না, পুরো ইউএলটাই মাঝে আসবে। এই জন্য ইউএল এর প্যারেন্ট কোনটা, প্রো ওভারলে। তার মানে আমরা প্রো ওভারলেকে গিয়ে বলবো
তোমার ডিসপ্লে, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট না দিলেও চলতো, সেন্টার, অ্যালাইন আইটেমস, সেন্টার সেভ করে দেন। তাহলে একটা রিলোড করলে আমরা দেখবো এগুলো এখন সেন্টারে চলে আসছে। আমাদের কাজ শেষ মোটামুটি। এই যে আমাদের যে ইয়েটা ছিল, এটা যে হাইট দিলাম, এটা একটা উইথও দেন। উইথ দেন হচ্ছে ধরেন 25 পিক্সেল, দেখি তো কেমন দেখায়। একটা রিলোড করেন, কমে গেছে না? ভালো লাগতেছে নাকি একটু বাড়ায় দিব? দেখি দাঁড়ান, এটা থাকুক। আচ্ছা 30 পিক্সেল দিলাম এটার উইথ। এখন বিষয়টা হলো যে আমরা কি করব, আমাদের এই যে এইটাকে বলছি না রাইট থেকে জিরো, রাইট থেকে জিরো না বলে বলবো -30 পিক্সেল। কেন? কারণ এটা যেন কি থাকে, বাইরে থাকে। যখন হোভার করব তখন ভিতরে আসবে। আচ্ছা মোটামুটি শেষ। এখন শুধুমাত্র বলতে হবে হোভার করব কাকে, প্রো নামের ডিফটাকে। ও আচ্ছা এটা তো করাই আছে, প্রোটাকে যখন হোভার করব তখন ওভারলে। এইখানে এসে আমাদের বলতে হবে শুধুমাত্র তার রাইটটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। একটা রিলোড করেন, হোভার করলে আমরা দেখতে পাচ্ছি এটা ভিতরে আসতেছে, কিন্তু এটা একটু স্লাইড হয়ে আসুক। তাই কি করতে হবে, এই প্রো ওভারলেকে একটা ট্রানজিশন দিতে হবে। তো এখানে এসে বলেন ট্রানজিশন 0.5s, একটা রিলোড দেন। এই কিন্তু বাহিরে দেখা যাচ্ছে, এটা কি করতে হবে, ওভারফ্লো হিডেন। কাকে করব, প্রো ওভারলেকে না, কাকে করব, প্রো কে করব, কারণ এটাই হচ্ছে প্যারেন্ট। এই প্যারেন্টের বাইরেই তো আছে, এই জন্য এইটাকে গিয়ে বলতে হবে ওভারফ্লো হিডেন। সেভ করেন, একটা রিলোড দেন। এবার যখন হোভার করতেছি এই আসতেছে। এবার এখান থেকে হচ্ছে যে তার যে প্রোফাইল দেখতে যাবো, ক্লিক করে ওই প্রোফাইলে চলে যাব। বুঝতে পারছি? এই হচ্ছে কাহিনী। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক।